আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকের তোমাদের এইচএসসি ফাইনাল যে ক্লাস এবং রিভিশন ক্লাস এবং সাজেশন ক্লাস, সেটাতে সকলকে স্বাগতম। যারা এখনও লাইভটিতে যুক্ত হও নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে। প্রথমত জানাও আমাকে আমার সাউন্ডটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকের এই বাংলা প্রথম যে ক্লাসটি ইনশাআল্লাহ আমরা ভালোভাবে সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। ওকে, এখনও অনেকে যুক্ত হয় না, আমরা কিছুক্ষণ সময় নিব যে যাতে সবাই আমাদের আজকের এই লাইভ ক্লাসে জয়েন হয়। এবং তোমরা জানো যে তোমাদের 26 তারিখ বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং এই প্রথম পত্র নিয়ে আজকে যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছু ধরে ধরে ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, কুতুব ভাই ওয়ালাইকুম আসসালাম, মুবিন মজুমদার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, অনেকেই দেখছে। আচ্ছা, তো আমরা আর তেমন সময় নিব না, অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছে। তোমরা যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো যাতে সবাই আজকে ক্লাসটি করে উপকৃত হতে পারে। আচ্ছা, পুষ্পিতা সাহা কমেন্ট করেছে, ওয়ালাইকুম আসসালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমরা আর বেশি সময় নিব না। আমরা আজকের ক্লাসের সেগমেন্টটাকে কয়েকটা স্টেপে ভাগ করব। প্রথমত আমরা যেটা করব, আমরা বিগত বছরের কিছু কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। এবং আমরা জানি যে বাংলা প্রথম পত্র 100 নম্বরের মধ্যে তোমরা জানো যে 70 নম্বর সৃজনশীল এবং 30 নম্বর এমসিকিউ। আমরা প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আমরা আজকে আলোচনা করব যে কিভাবে তোমার এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করব এবং কোথা থেকে আসার সম্ভাবনা খুব বেশি, কোন কোন জিনিসগুলো সৃজনশীলের জন্য আমরা জোর দিব। এবং পাশাপাশি যে এমসিকিউ 30 নম্বর থাকবে, ওই 30 নম্বরের এমসিকিউ আমরা কিভাবে কি করব সেই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। খেয়াল করবে শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভয়, যেটি আমরা আজকের ক্লাসে ধরে ধরে ইনশাআল্লাহ এই সব কিছু সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছে আমি দেখতে পাচ্ছি। তানজিলা শাহ, তারপর শহীদুল ইসলাম লাবিব, তারপর মাহফুজুর রহমান সৈকত, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এবার আসুন, এরপর আমরা যেটি করব সেটা প্রথমত তোমাদের আমি সৃজনশীল নিয়ে কথা বলবো। তোমরা জানো যে সৃজনশীল 70 নম্বরের হয়ে থাকে। আমরা যেটি করব, তোমরা জানো যে এই জিনিসগুলো তোমাদের সবারই জানা, তাও আমি একটু বলার চেষ্টা করছি যে তোমরা জানো যে 11টা সৃজনশীল তোমার পরীক্ষার মধ্যে থাকে। এখন 11টা সৃজনশীল কিভাবে থাকে সেটা একটু জানতে হবে। 11টা সৃজনশীলের মধ্যে তোমার দিতে হবে 7টা সৃজনশীল। এখন আমাদের অনেকেই এই বিষয়গুলা একটু আমরা অবগত হয়তো ওরকমভাবে নাই, যে অনেকে মনে করে যে 11টার মধ্যে মনে হয় যে কোনো 7টা দিলেই কিন্তু হয়ে যায়। অনেকে এটা মনে করতে পারে, কিন্তু খেয়াল করবে তোমরা দেখবে যে বাংলা প্রথম যে প্রশ্ন প্যাটার্ন সেখানে কিন্তু 4টা ভাগ আছে। একটা ক বিভাগ, একটা তোমার খ বিভাগ, একটা গ বিভাগ, একটা ঘ বিভাগ। 4টা বিভাগ থেকে কিন্তু তোমাদের 11টি সৃজনশীল এসে থাকে। এখন খেয়াল করবে এই 4টা বিভাগের মধ্যে আমরা যদি দেখি, ক বিভাগ তোমার গদ্য থেকে প্রশ্ন আসে, খ বিভাগ কবিতা থেকে প্রশ্ন আসে, গ বিভাগ তোমার উপন্যাস থেকে প্রশ্ন আসে, আর ঘ বিভাগ নাটক থেকে প্রশ্ন আসে। তাহলে এই 4টা বিভাগে 4টা সেগমেন্টে কিন্তু আমাদের সৃজনশীলগুলা এভাবে ভাগ করা হয়। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছে, মারু, তারপর বাসাতুল আনোয়ার, তারপর বদরুজ্জামান হাবিব ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখো আমরা যেটি করছি সেটি যে এই 4টা সেগমেন্টের মধ্যে তোমার যেটা বলা হয়েছে সেটা এই 11টা সৃজনশীল কিভাবে থাকে। তোমার গদ্য থেকে থাকবে 4টা সৃজনশীল, তারপর তোমার কবিতা থেকে থাকবে 3টা সৃজনশীল, উপন্যাস থেকে থাকবে 2টা সৃজনশীল এবং নাটক থেকে থাকবে 2টা সৃজনশীল। তার মানে দেখো 4, 3, 7, 2, 9, 2, 11টা সৃজনশীল এভাবে 4টা বিভাগে থাকবে। এখন কথা তোমার বোর্ড যেটা বলে, মানে প্রশ্নের প্যাটার্নটা যেরকম, তুমি 7টা সৃজনশীল দিবা, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। 7টা সৃজনশীল তুমি কিভাবে দিবা? 7টা সৃজনশীলের মধ্যে তোমার প্রশ্নের নির্দেশনা এরকম যে তোমার ক বিভাগ থেকে তুমি কমপক্ষে 2টি দিতে পারবা, কমপক্ষে 2টি।
তারপর হচ্ছে খ বিভাগ থেকেও তুমি কমপক্ষে দুটি দিতে পারবা, কমপক্ষে দুইটা দিতে পারবা। এরপর হচ্ছে তোমার গ বিভাগ থেকে তুমি কমপক্ষে একটি দিতে পারবা। তারপর হচ্ছে ঘ বিভাগ থেকেও কমপক্ষে তোমার একটা দিতেই হবে, কমপক্ষে একটি দিতে পারবা। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি চাইলে ক বিভাগ থেকে তিনটাও দিতে পারো, চারটাও দিতে পারো, কিন্তু চারটা তুমি দিতে পারবা না। কারণ কি? কারণ এখান থেকে তুমি যদি চারটা দাও, এখান থেকে দুইটা দিতে হবে, এখান থেকে একটা দিতে হবে, এখান থেকে মাস্ট বি একটা দিতে হবে। ঠিক আছে? তার মানে এক এক এখান থেকে দিতেই হবে। তাহলে তুমি চাইলেও কিন্তু চারটা দিতে পারবা না। তো তুমি যেটা করতে পারো, তুমি চাইলে এখান থেকে তিনটা অ্যান্সারও করতে পারো। কিভাবে তিনটা অ্যান্সার করতে পারো? যে চারটা থেকে তিনটা দিলা, খ বিভাগ থেকে দুইটা দিলা, পাঁচটা, একটা ছয়টা, একটা সাতটা, এভাবে তুমি চাইলে দিতে পারো। আবার তুমি এই কাজও করতে পারো যে ধরো তুমি কবিতা ভালো পারো, সাপোজ কবিতা তুমি ভালো পারো, তাহলে তোমার গদ্য থেকে তোমার দুইটা দিতে হবে, কারণ এটার মধ্যে বলে দিচ্ছি যে কমপক্ষে তোমাকে দুইটা দিতে হবে, হ্যাঁ, সৃজনশীল। তারপর হচ্ছে তোমার কবিতা থেকে ধরো তুমি যদি কবিতা ভালো পারো, কবিতা থেকে তুমি তিনটা দিতে পারো। তারপর হচ্ছে এগুলো থেকে একটা, এগুলো থেকে একটা, তাহলে কয়টা হলো? 3 2 5 2 7, এভাবেও তুমি 7টা সৃজনশীল দিতে পারো। আর যদি মনে করো যে ভাইয়া আমার হচ্ছে কবিতা গদ্য দুইটাই কঠিন লাগে, আমি উপন্যাসটা ভালো পারি, কারণ দেখো তোমার হচ্ছে ক বিভাগে গদ্য হচ্ছে 7টা, কবিতা হচ্ছে 7টা, কিন্তু নাটক উপন্যাস কিন্তু মাত্র একটা করে। তাহলে খেয়াল করো, অনেকে যারা চালাক আছে একটু, বা যারা একটু কম একটু ফাঁকিবাজ টাইপের হইতে পারে, তারা যেটা করে আর কি, অনেকে চিন্তা করে কীভাবে যে আমি এক কাজ করব, আমি হচ্ছে তোমার গদ্য থেকে দুইটা, যেহেতু বলছে কমপক্ষে দুইটা দিতেই হবে, কবিতা থেকে দুইটা, উপন্যাস থেকেও দুইটা দিব, নাটক থেকেও দুইটা দিব, তুমি কিন্তু সরি নাটক থেকে একটা দিব, কারণ তাহলে তো দুইটা দিলে তো 8টা হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে তোমার ব্যাপারটা হচ্ছে তাও কিন্তু তোমার কয়টা হলো? 7টা হলো। অর্থাৎ তুমি যেভাবেই পারো এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে যে তোমার গদ্য থেকে কমপক্ষে দুইটা, কবিতা থেকে দুইটা, তারপর নাটক উপন্যাস এগুলো থেকে কমপক্ষে একটা, তুমি চাইলে দুইটাও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এভাবে কোশ্চেন প্যাটার্ন আসবে। কিন্তু আমার মতে তোমার তুমি যদি ভালোভাবে, সুন্দরভাবে এবং রিস্ক ফ্রিভাবে যদি দিতে চাও পরীক্ষা, তাহলে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে গদ্য থেকে তোমরা চেষ্টা করবা 3টা সৃজনশীল দেওয়ার, কবিতা থেকে 2টা সৃজনশীল দেওয়ার, তারপর হচ্ছে তোমার উপন্যাস থেকে একটা, আর হচ্ছে নাটক থেকে একটা। কারণ কি, উপন্যাস ধরো তুমি মনে করো 2টার প্রিপারেশন নিয়ে গেলে, কিন্তু একটা সৃজনশীলের ক খ তুমি পারো না, মনে রাখবা যেই সৃজনশীলের ক খ তুমি পারবা না, ভুলেও সেই সৃজনশীল লেখা দরকার নাই, অন্য সৃজনশীলে চলে যাবা। কারণ যেটার ক খ তুমি পারবা না সেটা যদি দিতে যাও, তাহলে কিন্তু পুরো সৃজনশীল একেবারে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমার কথাটা হচ্ছে যে তোমরা চাইলে এই প্যাটার্নটা অনুসরণ করতে পারো, কিন্তু তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে কবিতা থেকেও 3টা দিতে পারো, তখন গদ্য থেকে 2টা দিতে হবে। আবার যদি গদ্য কবিতা দুইটাই দুটো করে দাও, তাহলে এখানে যে কোনো এক জায়গায় 2টা করে দিতে, মানে 2টা দিতে হবে। ঠিক আছে? তাহলে এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা 11টার মধ্যে 7টা সৃজনশীল চুজ করতে পারি। পরীক্ষার মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল জিনিস হচ্ছে যে ভাইয়া এই সৃজনশীলগুলো চুজ করে, যে ভাই আমি কোন কোন সৃজনশীলগুলো দিব, এই জিনিসটা অনেকে চিন্তা করে না। অনেকে যেটা করে যে তোমার শুরু করে, আল্লাহ নামে শুরু করে, প্রথমে একটা পারে, যে আমি এটা পারি, এটা দিয়ে আগে শুরু করি, তারপর চিন্তা করবো যে কোনটা দিব কোনটা দিব না। কিন্তু খেয়াল করবা, তুমি আগে দরকার হলে 5 থেকে 7 মিনিট তুমি আগে চিন্তা করবা যে তুমি কোনটার ক খ গ ঘ পারো, ভালোভাবে পারো, উদ্দীপক থেকে তুমি মোটামুটি কমন পড়ছে, হ্যাঁ, কোনগুলা আছে, কোনগুলা দিবা, এটা আগে তুমি চুজ করবা। ঠিক আছে? আগে হচ্ছে 7টা, কোন 7টা আমি দিব। আচ্ছা, কালার পেন ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই। কালার পেন হচ্ছে তোমার লাল কালি এবার ইউজ করো না, কালার পেন হচ্ছে তুমি নীল কালি ইউজ করতে পারো, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন বা আন্ডারলাইনের ক্ষেত্রে তুমি নীল কালিটা ব্যবহার করতে পারো কালোর পাশাপাশি। আর অন্য কোনো কালার দরকার নেই, অত খাতা রং বেরং করা দরকার নেই, কিন্তু কালোর পাশাপাশি হাইলাইট করার জন্য তুমি হচ্ছে তোমার কি বলে নীল কালি তুমি ইউজ করতে পারো। আচ্ছা দুঃখিত। আচ্ছা, হারুন ভাই কমেন্ট করছে, হাও আঙ্কেল। আচ্ছা, সোহেল রানা হারুন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? আচ্ছা, এরপর আসো, তাহলে মোটামুটিভাবে আমরা একটা আগে চুজ করব যে আমরা, আচ্ছা আমরা হচ্ছে তোমার কোন কোন সৃজনশীলগুলো আগে দিব, কোন কোন বিভাগ থেকে দিব, এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করে নেব। আবার অনেকে যেটা করতে পারে যে ভাইয়া আমি আগে ক বিভাগ থেকে ধরো একটা সৃজনশীল দিলাম, অনেকে যেটা চিন্তা করে আর কি, হ্যাঁ। আচ্ছা, ক বিভাগ থেকে একটা সৃজনশীল দিলাম, তারপর হচ্ছে শুধু অন্য কোনো কালার না, কালো এবং নীল তুমি চাইলে ইউজ করতে পারো, অন্য কোনো কালার ইউজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আবার লাল কালি দিয়ে লিখো না, ঠিক আছে? লাল কালি দিয়ে নিজের নাম্বার নিজে দিয়ে এসো না।
আচ্ছা, সিকিউ কি পয়েন্ট করে লিখতে পারি? হ্যাঁ অবশ্যই পারো, আমি বলবো, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আচ্ছা যাক, এরপর আসো, অনেকে যেটা করতে পারে, ভাইয়া আমি গদ্য থেকে একটা সৃজনশীল দিলাম, তারপর কবিতা থেকে দিলাম একটা, তারপর আবার মনে করো উপন্যাস থেকে দিলাম, তারপর আমার মন চাইছে ভাইয়া আমি ওই গদ্যটা আমি আরেকবার দিই। হ্যাঁ, তারপর আমরা কি করতে পারি, যে মনে করে যে আমি আবার একটা গদ্য থেকে দিলাম, মানে প্রথমটা গদ্য, পরেরটা কবিতা, পদ্য, পরেরটা মনে করো উপন্যাস। হ্যাঁ, পরে আমার মনে হলো আমার ওই একটা গদ্য মনে হয় দিলে ভালো হতো, পরে আমি আবার গদ্য মনে করে দিলাম। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে হয়তো তুমি নাম্বার পাবা, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সিকুয়েন্স থাকে, তুমি যখন একটা বিভাগ দিবা সৃজনশীলের ক্ষেত্রে, ওই বিভাগের সবগুলো প্রশ্নের অ্যান্সার আগে শুরুতে দিয়ে নিবা, নাইলে কিন্তু পরীক্ষার খাতায় একটা এফেক্ট পড়তে পারে। কারণ টিচাররা যখন নাম্বারিং করে তারা কিন্তু একটা তোমার নং অনুসারে নাম্বার করে, এবং এখানে একটা বিভাগ আছে, তুমি চাইলেই মনে করো যে প্রথমে ক বিভাগ লিখলা, তারপর খ বিভাগের একটা লিখলা, তারপর গ বিভাগের লিখলা, আবার ক বিভাগের লিখলা, মানে জিনিসটা দৃষ্টিকটু হয়, এমনকি তোমার খাতার মধ্যে একটা প্রভাব পড়তে পারে। তার মানে তুমি যেই বিভাগের প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্ন তুমি লিখবা, তুমি আগে যেটা করবা সেটা হচ্ছে যে তোমার ওই বিভাগের সবগুলো আগে শেষ করে নিবা। যে ধরো তুমি আগে চিন্তা করছো যে আমি গদ্য থেকে দুইটা দিব, গদ্য থেকে দুইটা দিব, তার মানে আমি গদ্য থেকে দুইটা শেষ করার পরে আমি কবিতায় যাব। কিন্তু যদি এরকম হয় যে ধরো হচ্ছেই না, একেবারেই হচ্ছে না, যে তোমার গদ্য থেকে দুইটা দিছি, তারপর কবিতা থেকে দুইটা দিছি, তারপর নাটক উপন্যাস একটা দিছি, আর একটা আমি মিলাইতে পারতেছি না, আমি একটা মিলাইতে পারতেছি না, তখন তুমি লাস্টে দিয়ে হয়তো যদি নাই পারো, একেবারে নাই পারো 7টা না মিলাইতে, লাস্টে দিয়ে হয়তো পরবর্তীতে মনে করো যে মনে করলা যে আমি গদ্য দিব, তখন না পাইরা তোমরা দিতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার সাজেশন হচ্ছে যে তোমরা যখন গদ্য মানে ক বিভাগের অ্যান্সার করবা সৃজনশীলের, ক বিভাগেরই সবগুলো আগে দিয়ে নিবা, তারপর খ বিভাগের দিবা, বা যেটা যেটা আছে ওই সিকোয়েন্স অনুযায়ী দিবা। কারণ এক বিভাগ থেকে তুমি মনে করো সৃজনশীল দেওয়ার পরে অন্য বিভাগ দেওয়ার পরে আবার ওই বিভাগে দিলে কিন্তু তোমার খাতার মধ্যে একটা নাম্বারের হেরফের হতে পারে, ঠিক আছে? এই জন্য এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, বিভাগটা কি আগেই উল্লেখ করব তারপর 1 নং দিব? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছে, কোশ্চেনটা করছে হচ্ছে তামান্না আক্তার, কোশ্চেনটা করছে। আচ্ছা, এবার আসো, আমরা যখন মনে করো যে এই সৃজনশীলগুলো লিখবো, আমরা বিভাগটাকে দিয়ে নিব, তাহলে আমাদের জন্য ভালো হয়। যে মনে করো আমরা লিখলাম হচ্ছে ক বিভাগ, ক বিভাগ, তারপর ধরো লিখলাম হচ্ছে একটা টান দিয়ে, নীলকালিতে একটা টান দিতে পারো, তারপর লিখলাম হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর, তারপর মনে করো যে আরেকটা টান দিয়ে, তারপর মনে করো লিখলাম ক, তারপর ক এর অ্যান্সার লিখে তারপর মনে করো খ। হ্যাঁ, এভাবে আমরা প্রত্যেকটা সিকোয়েন্স লিখবো। তারপর আবার যখন 2 নম্বর প্রশ্ন লিখবো, হ্যাঁ তোমার 2 নম্বর প্রশ্ন যখন লিখবো, তখন আমরা যেটা করব, ক বিভাগ আগে দিব, তারপর ধরো লিখলাম 2 নং প্রশ্ন উত্তর, তারপর যখন 3 নম্বর প্রশ্ন দিব, তারপর 3 নম্বর, বা 3 নম্বর যদি না হয় আমি 4 নম্বর প্রশ্ন দিতে পারি, ধরো আমার 4 নম্বর সৃজনশীলটা কমন পড়ছে, তাহলে 4 নং প্রশ্ন উত্তর দিয়ে আমি আবার উপরে কিন্তু ক বিভাগ লিখবো, ঠিক আছে? তারপর আমি যখন আবার তোমার কি করব, আচ্ছা ওকে, তারপর দেখো, তারপর ধরো খ বিভাগে তুমি গেছো, খ বিভাগ হচ্ছে 5 নাম্বার থেকে তোমরা পাবা, তাহলে তুমি যেটা করবে আগে আগে লিখবা খ বিভাগ, খ বিভাগ লেখা, আগে বিভাগটা লিখবা উপরে, তারপর তুমি লিখলা 5 নং প্রশ্ন উত্তর, তারপর ক খ গ ঘ তুমি এভাবে লিখবা। তারপর তোমার ধরো 7 নাম্বার তুমি অ্যান্সার করতে চাচ্ছ, তাহলে 7 নং আগে খ বিভাগ লিখবা, তারপর 7 নং লিখবা, কারণ বিভাগটা তোমার দিতে হবে, তাহলে টিচারের তোমার কি হবে, টিচারের দৃষ্টিগোচর হবে যে তুমি বিভাগটা ঠিক রাখছো। এই জন্যই কিন্তু তোমার 4টা ক্যাটাগরিতে তোমার ভাগ করা হয়েছে, ঠিক আছে? এইগুলো মোটামুটিভাবে আমাদের সৃজনশীলের একটা প্যাটার্ন, যে আমরা যে 4টা বিভাগ আছে সেই 4টা বিভাগে আমরা কোন কোন জায়গা থেকে কি কি করতে পারবো সেই জিনিসগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবার আসো আমরা সৃজনশীল কিভাবে লিখব। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই, তোমাদের যারা আলিম পরীক্ষার্থী আছো, মাদ্রাসা বোর্ডে যারা আছো বা আলিম যারা দিচ্ছ, মাদ্রাসা বোর্ডের কিন্তু তোমার দুইটা বিভাগ থেকে, তোমরা জানো মাদ্রাসা বোর্ডে হচ্ছে তোমাদের বিভাগ থেকে 2টা। আচ্ছা, তাড়াতাড়ি পড়াবো, ওকে সমস্যা নাই। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। একটু বলে নেই 2 মিনিটে, ক বিভাগ আর হচ্ছে খ বিভাগ। খেয়াল করবে, ক বিভাগের মধ্যে থাকে তাদের হচ্ছে গদ্য, আর খ বিভাগে থাকে হচ্ছে তাদের পদ্য, অর্থাৎ গল্প এবং কবিতা। মাদ্রাসা বোর্ডে কিন্তু তোমার কোনো নাটক বা উপন্যাস নাই,
তো ব্যাপারটা হচ্ছে তারা হয়তো এখন কিছুটা রিল্যাক্স থাকলেও ভার্সিটি অ্যাডমিশনে গেলে কিন্তু তারা লিখলে তো হয়ে গেল, বারবার লিখতে সময় ও অতটুকু ক বিভাগ লিখতে অত আহামরি সময় যাবে না, হায়েস্ট 2 থেকে 3 সেকেন্ড যাবে, কিন্তু লিখলে তোমার জন্য মনে করো ভালো, ঠিক আছে, তোমার মনে করো যে রিস্ক ফ্রি থাকবা। ওকে, এরপর আসো তাহলে যেটা বলছিলাম যে মাদ্রাসা বিভাগে যেটা হচ্ছে যে তোমার মাদ্রাসা বিভাগে একটু সময় নিচ্ছি। আচ্ছা, মাদ্রাসা বিভাগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গদ্য এবং পদ্য থাকে। তো তাদের হচ্ছে 11টা সৃজনশীলের মধ্যে গদ্য থেকে থাকে 6টা সৃজনশীল আর কবিতা থেকে থাকে 5টা সৃজনশীল। তাহলে এখানেও বলে দিছে যে তোমার গদ্য এবং কবিতা তোমার দুইটা থেকেই তুমি কি করতে পারো যে তোমার কমপক্ষে তিনটা, অর্থাৎ তুমি চাইলে গদ্য থেকে 4টা দিতে পারো, কবিতা থেকে 3টা দিতে পারো, অথবা তোমার কবিতা থেকে 4টা দিতে পারো, গদ্য থেকে 3টা দিতে পারো, এভাবে তুমি চাইলে অ্যান্সার করতে পারো। আচ্ছা, একজন বলছে 52 দিনগুলো কি পড়া লাগবে? বই যেহেতু আছে পড়বা, এমসিকিউ আসলে আসবে, সৃজনশীল আসার সম্ভাবনা তেমন নাই। হ্যাঁ, আচ্ছা ওকে, তো মোটামুটিভাবে আমরা একটা সিকোয়েন্স পাইলাম। এবার আসো আমরা কিছু বিগত বছরের কোশ্চেন নিয়ে আলোচনা করব, কিছু প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে সৃজনশীল কিভাবে দিব আমরা এটা একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, এবার আসো আমরা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখব। আচ্ছা, নেট সমস্যা না, হয়তো আটকে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, যেটা বলছিলাম খেয়াল করবেন, বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে কোন কোন জায়গা থেকে এসেছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, একজন বলতেছে যে 52 দিনগুলো বাদ দিয়ে দিছে। 52 দিনগুলো কি বাদ দিছে আসলেও? আচ্ছা আচ্ছা, সিকিউ কয় পেজ করে লাগবে আমি বলবো, আজকে সব বলবো। আগে একটু আমরা দেখি যে বিগত বছরে আমাদের প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসছে, একটু দেখার চেষ্টা করবো। আর আমাকে জানাও যে 52 দিনগুলো কি তোমাদের কি বাদ দিয়ে দিছে? আমার জানা মতে তো বাদ দেয় নাই সম্ভবত, বা বাদ দিয়ে কোনো গল্পকে অ্যাড করছে, আমাকে একটু জানাও তো তোমরা কমেন্টে। আচ্ছা, এরপর আসো আমরা যেটি করব সেটি হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করব যে তোমার কোন কোন গল্পগুলো কোন কোন বোর্ডে কতবার আসছে। আচ্ছা, এখান থেকে আসলে ওইভাবে কমনের কিছু নাই, তার আগে আর একটু বলে নিই যে তোমাদের শর্ট সিলেবাসে তোমরা জানো যে তোমার 7টা গদ্য এবং হচ্ছে আচ্ছা 7টা গদ্য এবং হচ্ছে 7টা কবিতা আছে। আমরা জানি যে 7টা গদ্যের মধ্যে শর্ট সিলেবাসে যে গদ্যগুলো আছে আমরা যদি দেখি, গদ্যগুলোর মধ্যে আছে তোমার আচ্ছা না বা নতুন সিলেবাসে অ্যাড করে নাই, আচ্ছা কোনো গল্প অ্যাড করে নাই। আচ্ছা আচ্ছা, কত বড় করে লিখবো বলবো। আচ্ছা, আমার জানা মতে বাদ দেওয়া হয় নাই, নাকি বাদ দিছে, এটা হচ্ছে যারা 26-এর পরীক্ষার্থী তাদের বাদ দিয়ে দিছে। এখন তোমাদের বাদ দিছে কিনা আমার মনে হয় না, সম্ভবত, বা আচ্ছা যদি বাদ দেয় এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও কম। আচ্ছা, তাও আমরা একটু দেখার চেষ্টা করব। আসো দেখি, গদ্যের মধ্যে আছে তোমার অপরিচিতা, তারপর আছে তোমার আমার পথ, তারপর আছে মাসি পিসি, তারপর আছে বিলাসী, তারপর আছে রেইনকোট, এবং আছে তোমার 52 দিনগুলো 1 2 ও মানব কল্যাণও আছে, মানব কল্যাণে 6টা কনফার্ম। আর এটা হচ্ছে কি তোমার 52 দিনগুলো। তুমি চাইলে 52 দিনগুলো এমসিকিউর জন্য পড়তে পারো, কিন্তু সৃজনশীলের জন্য 52 দিনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম। আবার অনেকে বলতেছে বাদ দিয়ে দিছে। আচ্ছা, তো যাই হোক, যদি বাদ দেয় তোমাদের জন্য ভালো, আর যদি বাদ দিয়ে নতুন কিছু তো দেয় নাই, আমার জানার মতো নতুন কিছু দেয় নাই, তাহলে আলটিমেটলি আমরা 7টার মধ্যে জোর দিব হচ্ছে 6টার মধ্যে। এখন আসো, এখন ব্যাপারটা হচ্ছে অনেকে বলতে পারে ভাইয়া কোনগুলো আসবে একটু দাগায় দেন না ভাইয়া। এখন কথা হচ্ছে আমি তোমাদের হয়তো গুরুত্বপূর্ণ বলতাম যদি তোমাদের 12টা গদ্য 12টা পদ্য থাকতো। দেখো তোমরা কিন্তু এসএসসি লেভেলে 15টা গদ্য 15টা পদ্য পড়ে আসছো, হ্যাঁ, আর ওই জায়গায় এইচএসসিতে এই শর্ট সিলেবাসে মাত্র 6টা বা 7টা যেটাই বলো, মাত্র 6 থেকে 7টা গদ্য আছে। তো দেখো এই 6টার মধ্যে 4টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা বোর্ডে থাকবে। মানে যদি অন্য দিনগুলো বাদ দেই, ধরো বাদ দেই, হ্যাঁ, যদি পড়তে পারো। আচ্ছা আচ্ছা, যদি এটা না থাকে সমস্যা নাই, আমরা যদি 6টার কথা চিন্তা করি তাহলে মানে 6টা থেকে 4টা তোমার থাকবেই, হ্যাঁ, এবং 4টা
খুব এই 6টা থেকে 4টা মানে এটা আসলে সাজেশন দেওয়ার মতো কিছুই না। তুমি তাহলে তোমার কি করতে হবে, আচ্ছা নাই আর নতুন কিছু অ্যাডও করে নাই, তার মানে আমরা ধরতে পারি 6টা। যাই হোক, যদি না থাকে আমরা 6টা ধরবো। আচ্ছা যাক, এবার আসো, তার মানে এই 6টা থেকে 4টা তোমার ইজিলিভাবে তুমি কমন পাচ্ছ। তাহলে এই 6টা গদ্য যদি তুমি ভালোভাবে পড়ো, এইচএসসি পরীক্ষায় কিন্তু মনে করো যে খুব সহজে তুমি একবারে কোপ দিতে পারবা। আচ্ছা এরপর আসো আমরা যদি দেখি কবিতা। কবিতার মধ্যে কি কি আছে? পদ্মর মধ্যে আছে তোমার সোনার তরী আছে, আছে বিদ্রোহী, তারপর আছে তোমার তাহারই পরে মনে, তারপর আছে আমি কিংবদন্তির কথা বলছি, কথা বলছি, তারপর আছে 18 বছর বয়স, সংক্ষেপে লিখলাম আর কি বয়স, তারপর আছে ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। তার মানে দেখো 1 2 3 4 5 6, আরেকটা কি কোনটা আছে? প্রতিদান, সহজ একটা কবিতা। তাহলে মোটামুটি 7টা কবিতা কিন্তু তোমাদের আছে। ওকে, তো এই শর্ট সিলেবাসে মোটামুটি আমাদের এগুলো আছে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এগুলোর মধ্যে আসলে আমাদের সাজেশন দেওয়ার মতো এরকম কিছু নাই তোমাদের, কিন্তু যেহেতু শর্ট সিলেবাস মানে বড় সিলেবাসটাকেই তোমাদের কি করে দিছে, শর্ট করে দিছে। তাহলে এইগুলা থেকে আমাদের আর শর্ট করা দরকার নাই। হ্যাঁ, আমাদের নাটক উপন্যাস কি পড়ানো হবে? অবশ্যই এগুলো পড়তে হবে, কারণ তোমার নাটক উপন্যাস মাদ্রাসা বোর্ড যারা আছো তাদের দরকার নাই, কিন্তু যারা মাদ্রাসা বা আলিম বোর্ডে নাই তাদের কিন্তু এই নাটক উপন্যাস থেকে আসবে। তোমাদের তো 4টা বিভাগ বললামই। আচ্ছা এবার আসো, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো দেখি আমরা। বিগত বছরের কোশ্চেনগুলো যদি দেখি, এখান থেকে আমরা দেখতে পাবো যে তোমার কোন কোন বোর্ড থেকে কেমন কোশ্চেন আসছে। আমরা যদি লক্ষ্য করি যে তোমার এই অপরিচিতা, তারপর হচ্ছে মানব কল্যাণ, বিলাসী, মাসি পিসি, 52 দিনগুলো যদি আমরা কেটে দিই, যদি আমরা কেটেও দিই সমস্যা নাই, দুঃখিত একটু সময় নিচ্ছি। আচ্ছা আমরা যদি 52 দিনগুলো কেটেও দিই, ধরো কেটে দিলাম, যেহেতু অনেকে বলতেছে আমাদের টেস্ট পেপারে নাই, সৃজনশীল হিসেবে নাই, তাহলে দেখো আমরা যদি দেখি এই 7টা গদ্যের মধ্যে তোমার 24 সালে কিন্তু অপরিচিতা অনেকগুলা বোর্ডে আসছে, ঠিক আছে। তারপর 23 সালেও কিন্তু অপরিচিতা অনেকগুলা বোর্ডে আসছে, তারপর হচ্ছে 22 সালেও অনেকগুলা বোর্ডে অপরিচিতা আসছে। তার মানে অপরিচিতা কিন্তু, অপরিচিতার গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। তাহলে অপরিচিতা তোমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে মানব কল্যাণও আমরা যদি দেখি 24 সালে তোমার 3টা বোর্ডে আসছে, তারপর 23 সালে তোমার 3টা বোর্ডে আসছে, 4টা বোর্ডে আসছে, 22 সালে 3টা বোর্ডে আসছে। তাহলে মানব কল্যাণ মোটামুটি গুরুত্বপূর্ণ, তাও কিন্তু তোমাদের এসে পড়তে পারে। হ্যাঁ, কারণ যেহেতু তোমার প্রশ্ন যদি একটু কঠিন করতে চায় তাহলে কিন্তু মানব কল্যাণ থেকে তোমার প্রশ্ন কিন্তু হইতে পারে। আচ্ছা আমরা যদি বিলাসীর দিকে তাকাই, বিলাসীর দিকেও যদি দেখি যে তোমার 24 সালে মাত্র 2টা বোর্ডে দিছে, 23 সালে তোমার অনেকগুলা বোর্ডে দিছিল, 23 সালে কিন্তু অনেকগুলা বোর্ডে দিছে, তারপর 22 সালে মোটামুটি অনেকগুলা বোর্ডে দিছে। তার মানে খেয়াল করো 24 সালে দেয় নাই, তার মানে 25 সালে বিলাসী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব 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 বেশি, যে কোনো বোর্ডের ক্ষেত্রে, ঢাকা বোর্ড বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, হ্যাঁ বিলাসী থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ ব্যাপারটা হচ্ছে 23 সালে যেহেতু আসছে, তার মানে 25 সালে আমরা যেটা করি আর কি, মানে বিজোড় সংখ্যা, যেহেতু তোমরা 25 সালের পরীক্ষার্থী, তাই বিজোড় সালের তোমার কি করতে পারো, বোর্ডগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে একটু অ্যানালাইসিস করতে পারো। আচ্ছা তারপর হচ্ছে আমার পথ, আমার পথ যদি দেখো 24 সালে কিন্তু অনেকগুলো বোর্ডে কিন্তু আমার পথ থেকে প্রশ্ন আসছে, তারপর 23 সালেও কিন্তু অনেকগুলো বোর্ডে মোটামুটি প্রশ্ন আসছে, 22 সালেও কিন্তু অনেকগুলো বোর্ডে প্রশ্ন আসছে। তার মানে আমার পথ থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব 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 বেশি, ঠিক আছে। কারণ তোমার শিক্ষার্থীরা খুব কম জোর দেয় হচ্ছে মানব কল্যাণ বা আমার পথের মধ্যে, কারণ দুটোই হচ্ছে তোমার প্রবন্ধ এবং দুটোই হচ্ছে খুব ছোট্ট, মানে মানব কল্যাণ হচ্ছে 1 পৃষ্ঠা, আমার পথ 1 পৃষ্ঠা, কিন্তু ওই যে ছোট্ট মরিচে ঝাল বেশি। তো অনেকেই মনে করো যে এই কি বলে এই মানব কল্যাণ এবং হচ্ছে তোমার আমার পথ এটা কিন্তু পড়তে চায় না, হ্যাঁ, কারণ ওই যে ছোটো মরিচে ঝাল বেশি, যার কারণে প্রবন্ধ আমাদের পড়তে ভালো লাগে না। আমাদের শুধু ভালো লাগে হচ্ছে অপরিচিতা, হ্যাঁ, ঘোরাফেরা অপরিচিতায় আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া মনে করো বিলাসীও একটু একটু মজা লাগে, কিন্তু বিলাসীর মধ্যেও কিছু কিছু প্যাচ আছে, যে প্যাচগুলো হচ্ছে আমরা মনে করো যে ওইভাবে কাভার আপ করতে পারে না অনেক সময়, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে মাসি পিসি অনেকের ভালো লাগে, কারণ ছোট্ট গল্প, হ্যাঁ, কিন্তু মাসি পিসি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা তুলনামূলক কয়েকটা বোর্ডে
আচ্ছা, কয়েকটা বোর্ডে মোটামুটিভাবে আসছে। আমরা যদি দেখি 24 সালে কিছু বোর্ডে আসছে, তারপর হচ্ছে 23 সালে আসছে, তারপর 22 সালে কিছু বোর্ডে আসছে। হ্যাঁ, এটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু কয়েকটা বোর্ডে আইসা পড়বে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে রেইনকোট। রেইনকোট থেকে একজন বলছে যে এখান থেকে প্রশ্ন আসবেই, আসার সম্ভাবনা এখান থেকে খুব বেশি। ঠিক আছে, কারণ যেহেতু এটা একটা তোমার মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনা, তাই এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা যদি দেখি রেইনকোট বাদে আমরা যদি কয়েকটা গল্প একটু জোর দিই, যে অপরিচিতা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, মানব কল্যাণ মোটামুটি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে বিলাসী, আমার পথ এবং হচ্ছে তোমার রেইনকোট। তো বিভিন্ন বোর্ড আমি জানি না, কারণ এক একটা বোর্ডে এক এক জায়গা থেকে তোমার কি হইতে পারে, এক এক বোর্ডে তোমার কি সৃজনশীলগুলো আসতে পারে। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, হয়তো নেট সমস্যার কারণে একটু একটু আটকে যেতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা যাক, যেটা বলছিলাম, তার মানে যেগুলো স্টার দেয় না সেগুলো কি পড়বো না ভাইয়া? সেগুলোও পড়তে হবে। সেগুলো ধরো 1 স্টার, মানে সেগুলো মানব কল্যাণ অবশ্যই পড়তে হবে, কারণ কোনো না কোনো বোর্ডে আসতে পারে। এখন আমি যে 4টা দিয়েছি, 4টা হয়তো কোনো একটা বোর্ডে আসলো, কিন্তু সব বোর্ডে যে 4টা আসবে তা তো না। হ্যাঁ, কোনো বোর্ডে মনে করো 3টা এখান থেকে কমন পড়লো, আর কোনো বোর্ডে মনে করো একটা ওখান থেকে কমন পড়লো। হ্যাঁ, তো এরকম আসলে ওইভাবে বলা যায় না, সবই পড়তে হবে, কিন্তু বেশি ফোকাস দিয়ে পড়তে হবে হচ্ছে আমি যে 4টা দিয়েছি, অপরিচিতা, বিলাসী, আমার পথ, রেইনকোট। ঠিক আছে, 4টা পড়লে মোটামুটি 2টা তুমি কমন পাবা। হ্যাঁ, কিন্তু পড়তে হবে আমার মতে পড়া উচিত তোমার 6টাই কিন্তু পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা, এইচএসসি ব্যাচ 26, আমার ইয়ার চেঞ্জ এক্সাম 24 তারিখ থেকে যেগুলো, আচ্ছা 26 সালে মনে হয় ফুল সিলেবাস। হ্যাঁ, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস না। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা যদি দেখি তাহলে তোমাদের সব পড়তে হবে যারা 26 সালে আছো আর কি। হ্যাঁ, আচ্ছা, নেটে হয়তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে আমাদের এখানে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। আবার সাউন্ডটা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আশা করছি এখন কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে আমরা একটা ধারণা পাইলাম যে কোন কোন গদ্যগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে আমরা কবিতার দিকে যাব। কবিতার দিকে যদি দেখি, যে কবিতার মধ্যে আমরা যদি দেখি প্রতিদান 24 সালে কয়েকটা বোর্ডে আসছিল, 23 সালে কয়েকটা বোর্ডে আসছিল, এবং 22 সালে মাত্র 2টা বোর্ডে আসছিল। কিন্তু সোনার তরী যদি আমরা দেখি 24 সালে মাত্র একটা বোর্ডে দিয়েছে, কিন্তু 23 সালে সোনার তরী থেকে কোশ্চেন করে একবারে ফাটায় ফেলাইছিল। তারপর 22 সালেও কিন্তু সোনার তরী থেকে অনেক কোশ্চেন আসছে। তার মানে আমরা যদি দেখি, আচ্ছা, এভরিথিং ইজ ক্লিয়ার উইদাউট নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা যদি দেখি যে তোমার এই যে সোনার তরী, এটা কিন্তু 22 সালেও মনে করো উড়াধুরা আসছে। তারপর হচ্ছে ইয়াকুব আলী ভাই কেমন আছেন? আচ্ছা, তারপর হচ্ছে তোমার 22 সালেও কিন্তু অনেক বার আসছে এই সোনার তরী অনেকগুলো বোর্ডে, কিন্তু 24 সালে মাত্র একটা বোর্ডে দিছে। তার মানে কি ভাইয়া এই 25-এ কি এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। 24-এ যেটা হয় নাই 25-এ সেটা হবে। ঠিক আছে, মানে 23-25 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে সোনার তরী কিন্তু সবচেয়ে বেশি ফোকাস দিয়ে তোমাদের পড়তে হবে। হ্যাঁ, 25 সালের বোর্ডের জন্য। তারপর আমরা যদি দেখি বিদ্রোহী কবিতা অনেকগুলো বোর্ডে দিয়েছিল 24 সালে, তারপর হচ্ছে 23 সালে মাত্র একটা বোর্ডে দিয়েছিল, 22 সালে 2টা বোর্ডে দিয়েছিল। তাহলে কি ভাই বিদ্রোহী গুরুত্বপূর্ণ না? অবশ্যই বিদ্রোহী গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিদ্রোহ তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে, কারণ তোমার নজরুল এবং হচ্ছে রবীন্দ্রনাথ এই দুইজন থেকে প্রশ্ন যে কোনো বোর্ডে কিন্তু মনে করো কইরা ফাটা ফেলায়। হ্যাঁ, তারপর আসো 18 বছর বয়স। 18 বছর বয়স যদি আমরা দেখি 24 সালে অনেকগুলা বোর্ডে আসছে, তারপর 23 সালে অনেকগুলো বোর্ডে আসছে, 22 সালে অনেকগুলো বোর্ডে আসছে। তার মানে প্রতি বছরে কিন্তু 18 বছর বয়স থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। তার মানে 18 বছর বয়স, যেহেতু তোমাদের বয়সও প্রায় 18-র কাছাকাছি বা 18 প্লাস 18 মাইনাস। হ্যাঁ, আচ্ছা, সব সাবজেক্টে কি ক্লাস এভাবে হওয়ার সম্ভাবনা আছে, সেটা কর্তৃপক্ষ জানে। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস হবে, হ্যাঁ, পরীক্ষার আগে দিয়ে, এ নিয়ে কোনো ভয় নাই। আচ্ছা যাক, তাহলে 18 বছর বয়স থেকেও কিন্তু প্রতিবারই কোশ্চেন আসছে, তাই এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা বলার কোনো অবকাশ নাই। তারপর আমরা যদি দেখি আমি কিংবদন্তির কথা বলছি, এটা চট্টগ্রাম বোর্ডে 2বার আসছে, মানে 24-এর 2টা বোর্ডে আসছে, 23-এর একটা বোর্ডে আসছে, তারপর 22-এ 2টা বোর্ডে আসছে। তাহলে কি ভাই এটা কম গুরুত্বপূর্ণ? এটা একটু কঠিন, অনেকের ক্ষেত্রে কঠিন লাগে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু এই আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। মনে রাখবে, যদি কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি থেকে অনেক প্রশ্ন দিতে পারে। তারা যদি মনে করে যে তোমার কি একটু স্টুডেন্টদের বাজায় দেখি, তাহলে মনে করো আমি কিংবদন্তির কথা বলছি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তার মানে সব বোর্ডে যে আসবে সেরকম না, 2-একটা বোর্ডে কিন্তু এই আমি কিংবদন্তির কথা বলছি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর আসো ফেব্রুয়ারি 1969 যদি আমরা দেখি, এটা
24 সালে 3টা বোর্ডে আসছিল, 23 সালে প্রশ্ন এসে ফাটায় ফেলাইছিল, 22 সালে অনেকগুলো বোর্ডে প্রশ্ন আসছিল। তার মানে ফেব্রুয়ারি 1969 কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডের জন্য। এরপর যদি আমরা দেখি তাহারই পরে মনে থেকে 24 সালে কিন্তু মোটামুটি 4টা বোর্ডে প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে 23 সালে কিন্তু মোটামুটি অনেকগুলো বোর্ডে প্রশ্ন আসছে, 22 সালেও কিন্তু অনেকগুলো বোর্ডে প্রশ্ন আসছে। তার মানে তাহারই পরে মনে থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে তো ভাইয়া সবই মনে হইতেছে বেশি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? তাহলে সবই কিন্তু পড়তে হবে, হ্যাঁ, গুরুত্ব দিয়ে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সোনার তরী, তারপর হচ্ছে বিদ্রোহী, তারপর হচ্ছে 18 বছর বয়স, তারপর হচ্ছে ফেব্রুয়ারি 1969, আর হচ্ছে তাহারই পরে মনে। অর্থাৎ 5-7টার মধ্যে তোমরা মোটামুটি, আচ্ছা, আমাদের অ্যাডমিশন ক্লাসে অবশ্যই আমি থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে, সব কিছু ঠিক রাখে, হ্যাঁ। আচ্ছা, তার মানে 7টা কবিতার মধ্যে সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে কোনটা? সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, তাহারই পরে মনে। তাহলে কীভাবে প্রতিদান আর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু তাও মনে করো যে ওই 5টার উপর সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে। আচ্ছা, ইংলিশ নিয়ে অনেক টেনশন আছে। ইংলিশ তো সহজ, ইংলিশও তো শর্ট সিলেবাস, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, হ্যাঁ, মোটামুটি কাভার আপ করতে পারলে হয়ে যাবে। আচ্ছা, বিদ্রোহী কবিতা আসবেই। আচ্ছা, যেটাই আসুক, এখন কথা হচ্ছে যে এমনি তো শর্ট সিলেবাস, কবিতা আছেই 7টা, তার মধ্যে দিবে 3টা, হ্যাঁ, আমি দাগাই দিছি 5টার মধ্যে এমন হতে পারে যে কোনো বইটি 3টাও কমন পড়তে পারে, আবার মনে করো যে 2টাও কমন পড়তে পারে। আর যদি কমন না পড়ে তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা একটা প্রশ্ন অ্যানালাইসিস বুঝলাম যে কোনগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? ওকে, এরপর আসো আমরা একটু মাদ্রাসা বোর্ড নিয়ে একটু কথা বলবো। মাদ্রাসা বোর্ডে কিন্তু জেনারেল থেকে একটু সিলেবাসটা ভিন্ন। আমরা যদি দেখি যে মাদ্রাসা বোর্ডে তোমার কোনো নাটক উপন্যাস কিন্তু নাই। মাদ্রাসা বোর্ডে যেটা আছে যে তোমার 8টা গল্প আছে এবং হচ্ছে 8টা কবিতা আছে। তার মধ্যে খেয়াল করবে এই 8টা গল্পের মধ্যে এই অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ, রেইনকোট, আমার পথ, 52 দিনগুলো হয়তো এটা বাদ দিয়ে দিছে, আমি জানি না। তাহলে এগুলো ছিল। এছাড়াও তোমার এগুলো শর্ট সিলেবাসে জেনারেলদের সাথে মিল আছে। আচ্ছা, ফার্মগেট আপনাদের অফলাইন ব্যাচ অবশ্যই আছে। আমাদের শুধু ফার্মগেট না, পুরো বাংলাদেশের যতগুলো শাখা আছে সবগুলোতে অফলাইন ব্যাচ আছে। আচ্ছা, যাক, এরপর হচ্ছে তাদের যেটা এক্সেপশনাল আছে সেটা হচ্ছে কারবালার প্রান্তর এবং হচ্ছে আহ্বান কিন্তু আবার জেনারেল ফুল সিলেবাসে আছে। সেখান থেকে কিন্তু আবার আহ্বান গল্পটা তোমাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড যারা আছো তাদের কিন্তু এই গল্পটা আছে। এর পাশাপাশি কারবালার প্রান্তর, যেটা কিন্তু আবার জেনারেলের কোনো জায়গায় ছিল না, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো আমরা যদি দেখি কবিতার মধ্যে তোমার সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, এগুলো কিন্তু সবই তোমাদের শর্ট সিলেবাসে অর্থাৎ জেনারেলের সাথে মিল আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সুচেতনা এবং হচ্ছে সুখ, এই 2টা কবিতা কিন্তু তোমার জেনারেলের তাদের হয়তো সুচেতনা ফুল সিলেবাসে আছে। আচ্ছা, 52 দিনগুলো বাদ ভাই, আচ্ছা বাদ, অনেকে বলতেছে বাদ আর কি, এই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, সুচেতনা এবং হচ্ছে সুচেতনা আবার তোমাদের ফুল সিলেবাসে আছে জেনারেলদের, কিন্তু সুখ কিন্তু তোমার একেবারে সিলেবাসের বাইরে। কিন্তু মাদ্রাসা লাইনে কিন্তু এই 2টা কবিতা আমাদের পরীক্ষায় আছে। আচ্ছা, যাক, তাহলে তারা একটু ওইভাবে একটু প্রিপারেশন নিবা। এবং আচ্ছা, সেকেন্ড পেপার ইংলিশ, সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশ টিচার যখন আসবে তখন তোমরা জিজ্ঞেস করবা, হ্যাঁ, তখন তিনি আরও ভালো বলতে পারবে। কিন্তু যেহেতু তোমাদের এবারই শর্ট সিলেবাস লাস্ট, এরপর কিন্তু যারা আসবে পরীক্ষা দিবে এইচএসসি তাদের কিন্তু সব ফুল সিলেবাস, কিন্তু তাদের জন্য কিন্তু খুব ঝামেলা। তাই তোমরাই হচ্ছে সর্বশেষ শর্ট সিলেবাস, তাই খুব সহজে যাতে ইন্টারের গণ্ডি তোমরা খুব ভালোভাবে টপকাইতে পারো, এটাই তোমাদের জন্য একটা সুযোগ, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো, তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। এরপর আমরা একটু দেখার চেষ্টা করব যে তোমার সৃজনশীলগুলা আমরা একটু লিখবো কিভাবে। আমরা অনুধাবন প্রশ্নগুলো দেখার আগে আমরা একটু সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব যে সৃজনশীলগুলো আমরা পরীক্ষার খাতায় আসলে কিভাবে লেখার চেষ্টা করব। তো দেখো, আমি তোমাদের বারবার একটা কথাই বলি যে তুমি যেই সৃজনশীলটাই দাও, তুমি আগে চিন্তা করবা যে আমি কোন সৃজনশীলের ক খ ভালোভাবে পারি, এবং উদ্দীপকের সাথে আমার গ নাম্বারটা আমি আহ্বান নেই, কারবালার নেই। আচ্ছা, তো যারা মাদ্রাসা লাইনের আমি তাদের কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, আমরা মাদ্রাসা বোর্ডের কথা বলছি, যেটা তোমার আহ্বান এবং হচ্ছে কারবালার প্রান্তর তাদের আছে। এখন তুমি যদি মাদ্রাসার হয়ে থাকো তোমার থাকবে, নাইলে থাকবে না, হ্যাঁ। ওইগুলো হচ্ছে মাদ্রাসা বোর্ডের কথা বলছি আর কি, হ্যাঁ। কিন্তু জেনারেলের তো শর্ট সিলেবাস তো তোমরা জানোই কি কি আছে। আচ্ছা, এবার খেয়াল করো,
এবার হচ্ছে সৃজনশীল আমরা কিভাবে লিখবো। তো দেখো প্রথমত আমরা যেটা বলছি যে ধরো ক বিভাগ তুমি দেওয়া শুরু করতেছো, ক বিভাগ লিখলা, ক বিভাগ লিখে এতটুকু লিখলে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সৃজনশীলের উপরে তুমি বিভাগটা লেখা দিবা, কারণ বিভাগটা লিখলে টিচারের তোমার আন্ডারস্ট্যান্ড থাকে যে তুমি কোন বিভাগে আছো, নাহলে কিন্তু উল্টাপাল্টা হইলে সমস্যা। ও আচ্ছা ঠিক আছে, আমি আলিম পরীক্ষার কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আলিম বোর্ড। আচ্ছা এবার আসো, এবার যদি আমরা দেখি, আচ্ছা এবার যদি আমরা দেখি যে তোমার কিভাবে তুমি সৃজনশীলের অ্যান্সারগুলো করবা। ক বিভাগ লিখলা, তারপর ধরো লিখলা 1 নং প্রশ্ন উত্তর সাপোজ লিখলা, লেখার পরে তারপর তুমি তোমার মনে করো ক নাম্বার উত্তর দেওয়া শুরু করলা। ক নাম্বার, তো ক নাম্বার উত্তর আমাদের সচরাচর এক লাইনেই হয়ে যায়, যে ধরো এটা শব্দের অর্থ কি বা ওই জিনিসটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা এক লাইনে শেষ করে দিলা। এরপর আসো খ নাম্বার। খ নাম্বারে তোমরা যেটা করতে হবে, যে উত্তরটা চেয়েছে, যে ধরো প্রশ্ন আসলো যে তোমার ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। হ্যাঁ ইম্পর্টেন্ট নোটগুলো দিব, একটু পরেই দিব। হ্যাঁ মনিরুজ্জামান। আচ্ছা তো খ নাম্বারটা তোমরা যেটা করবা, আগে ওই উত্তরটা আগে দিয়ে নিবা, যে এই প্রশ্নোক্ত উক্তির দ্বারা বা এই উক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে, এই জিনিসটা বোঝানো হয়েছে যে তোমার সোমনাথ সেনের কি বলে আত্মমর্যাদার কথা বলা হয়েছে, অথবা বিয়ে না দেওয়ার যে একটা ইচ্ছা প্রবণতা সেই জিনিসটা প্রকাশ পেয়েছে। হ্যাঁ বা তীব্র প্রতিবাদ এখানে প্রকাশ পেয়েছে, দেওয়ার পরে একটা দাড়ি দিলা, নিম্নে এই সম্পর্কে ব্যাখ্যা করা হলো, তুমি চাইলে দিতে পারো নিম্নে এই সম্পর্কে ব্যাখ্যা করা হলো। তাহলে মোটামুটি এখানে দেখবা যে 1 থেকে 2 লাইন বা 3 লাইন হয়ে যাবে। তারপর তুমি মোটামুটিভাবে এখানে ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দেয়া তোমার 3-4 লাইনের মধ্যে ব্যাখ্যাটা শেষ করবা। তার মানে তুমি যেটা করতে পারো, খটাকে তুমি 2টা প্যারায় ভাগ করতে পারো। প্রথম হচ্ছে স্টার্টিং, যেখানে হচ্ছে তুমি উত্তর দিয়ে ফেলবা। অনেকে যেটা করে যে লাস্টে দিয়ে বলে যে ওই প্রশ্নোক্ত উক্তি দ্বারা ওই জিনিসটি বোঝানো হয়েছে, না, তুমি যেটা করবা শুরুতেই আগে উত্তরটা দিয়ে দিবা, যে এই অনুধাবন প্রশ্ন দিয়ে কি বোঝানো হয়েছে, কেন বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে, শুরুতেই আগে উত্তরটা দিবা। দেওয়ার পরে 3-4 লাইন ওই জিনিসটা ব্যাখ্যা করবা, এবং 2টা প্যারার মাঝখানে তুমি একটু ফাঁক রাখতে পারো, 1 আঙ্গুল 2 আঙ্গুল ফাঁক রাখতে পারো। তো মোটামুটি এই খ নাম্বার লেখার জন্য তুমি সময় জায়গা বরাদ্দ রাখতে পারো হচ্ছে হাফ পেজ, তুমি চাইলে সময় জায়গা বরাদ্দ রাখতে পারো। ঠিক আছে, হাফ পেজের মতো জায়গা তুমি চাইলে নিতে পারো। আচ্ছা অ্যাডমিশনের জন্য ফুল সিলেবাস পড়তে হবে, অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে, কারণ অ্যাডমিশনে কোনো মনে করো যে কুল কিনারা নাই। তুমি ইন্টারে মনে করো বাইচা গেছো, ইন্টারে হচ্ছে 7টা গদ্য 7টা পদ্য, এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে, নাটক উপন্যাস পড়লেই হয়ে যাবে, কিন্তু ভার্সিটিতে কোনো শর্ট বা ফুল বলতে কিছু নাই। আচ্ছা এরপর আসো, এরপর হচ্ছে আমরা যখন গ নাম্বার লিখবো, গ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে যে বলে যে উদ্দীপকের ওই উদ্দীপকের সাথে কোন চরিত্রে তোমার এই গল্পের কোন চরিত্রের মিল আছে, এরকম টাইপের প্রশ্ন আসে আর কি। হ্যাঁ তো তোমরা আগে উত্তরটাকে দিয়ে নিবা, যে উদ্দীপকের অমুক চরিত্রের সাথে ধরো সাপোজ কল্যাণীর চরিত্রের মিল আছে, কল্যাণীর চরিত্রের মিল আছে। তারপর লেখলা যে নিম্নে এই সম্পর্কে ব্যাখ্যা বা এই সম্পর্কে যুক্তি উপস্থাপন করা হলো, মানে তুমি যে উত্তরটা লিখছো এই সম্পর্কে যুক্তি উপস্থাপন করা হলো। আচ্ছা নাটক থেকে যদি না লেখো, নাটক থেকে বলেই দিছে যে কমপক্ষে তোমার একটা দিতে হবে। ঠিক আছে, যে তোমার আমি তো 4টা বিভাগ করিয়ে দিছি, যেখানে হচ্ছে তোমার কমপক্ষে কথাটা আছে, তাই তুমি যদি নাটক থেকে না লেখো তাহলে কিন্তু 10 নাম্বার, তুমি অন্য জায়গা থেকে যদি লেখো নাম্বার কিন্তু পাবা না, কারণ বিভাগের কন্ডিশন ফিল আপ করতে হবে। তুমি চাইলে নাটক থেকে 2টাও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এরপর হচ্ছে তোমার প্রথমত আমরা যেটা করব, একটা প্যারা হয়ে গেল, তারপর আরেকটা প্যারার মধ্যে আমি আগে উদ্দীপকটা দিব, যে উদ্দীপকে কি বলছে, আগে আমরা উদ্দীপকটা দিব, উদ্দীপকে কি বলছে, উদ্দীপকে কি বলছে। এরপর হচ্ছে তোমার উদ্দীপক দেওয়ার পরে মনে করো অনেকগুলো লাইন লিখলা, তারপর হচ্ছে তোমার এই গল্প বা কবিতার মধ্যে কি বলছে, যে সাহিত্য অংশ ওটার মধ্যে কি বলছে, সাহিত্যর আলোকে যে কেন আমি কল্যাণের কথা বললাম, বা কেন আমি ধরো অন্য একটা চরিত্রের কথা বললাম যে তার সাথে মিল আছে, এটা একটা বললাম। দেওয়ার পরে লাস্টে দিয়ে আচ্ছা উপরের নাম্বারগুলো ভিন্ন কালি, হ্যাঁ লেখা যাবে, কোনো সমস্যা নেই, গ তুমি নীল কালি দিয়ে লিখতে পারবা। আচ্ছা তারপর হচ্ছে লাস্টেতে একটা ফিনিশিং দিয়ে দিব, যে সুতরাং তার সাথে তার একটা মিল আছে, এটা 1 লাইনে শেষ করে দিব, মানে ফিনিশিং লাইন, এটা মনে করো যে 1 লাইনের মধ্যে শেষ করে দিব। সুতরাং বলা যায় ওই উদ্দীপকের সাথে ওই চরিত্রের মিল আছে।
আচ্ছা, থেকে কি প্রশ্ন হবে? যেহেতু তোমার অনেকেই বলতেছে যে সিলেবাস নতুন টেস্ট পেপারে নাই বা সিলেবাসে এটা নাকি বাদ দেওয়া হয়েছে, তাহলে তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। যদি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে মনে করো এমসিকিউ দেখে যেতে পারো। হ্যাঁ, আচ্ছা, ক্লাসগুলো দ্রুত শেষ করলে ভালো হয়। কেন, কোনো কাজ আছে? আচ্ছা, এরপর আসো তাহলে মোটামুটিভাবে এই গ নাম্বার সৃজনশীলের জন্য তোমার মোটামুটি 1.5 থেকে 2 পেজ, 1.5 থেকে 2 পেজ তুমি জায়গা বরাদ্দ রাখতে পারো। ঠিক আছে, 1.5 পেজ লিখলেও তুমি চেষ্টা করবে যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে, আমি তো এখানে কোনো গ্যাপ দিইনি আর কি, তুমি পরীক্ষার খাতা যখন লিখবা গ্যাপ গ্যাপ দিয়ে তুমি লেখার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, পরে লিখলে হবে। আচ্ছা, উদ্দীপক তুমি চাইলে পরেও লিখতে পারো, সমস্যা নেই। তুমি সাহিত্যের কথা আগে লিখতে পারো, উদ্দীপক চাইলে পরে লিখতে পারো, এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, একটু সময় নিচ্ছি। আচ্ছা, এভাবে তুমি অ্যান্সার করতে পারো। এরপর আসো তাহলে এইগুলো তোমার গ নাম্বার। একটু সময় নিচ্ছি। আচ্ছা, এইগুলো তোমার গ নাম্বার সৃজনশীল। এরপর আসো, এরপর আমরা দেখবো হচ্ছে ঘ নাম্বারে তুমি কিভাবে কি লিখবে এবং টাইম কোনটার জন্য কতটুকু বরাদ্দ রাখবা সেটাও আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, লাস্টে লিখতে বলে, শুরুতে উদ্দীপক লিখলে টিচার। আচ্ছা, এটাও একটা ভালো কথা বলছো। তুমি চাইলে তাহলে তোমার সাহিত্য যেটাই আগে দাও, সমস্যা নেই। তুমি চাইলে সাহিত্য আগে দিতে পারো, সাহিত্য অংশ আগে দিতে পারো, তারপর হচ্ছে উদ্দীপক দিতে পারো, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, আবার তোমরা শুধু উদ্দীপক লেখা দিয়ে এসো না। হ্যাঁ, উদ্দীপকের লেখা আবার হুবহু লেখা দিয়ে আসবা না। উদ্দীপকটাকে তোমার কি করতে হবে? আচ্ছা, গ ঘ 2 পেজ করে লিখতে হবে। হ্যাঁ, ভালো হয়, 2 পেজ দেখলে খুব ভালো হয়। আচ্ছা, তাহলে তোমার উদ্দীপকটাকে নিজের ভাষায় আরেকটু সুন্দরভাবে তোমার গুছায় লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে যেটা আসে, ঘ নাম্বারে আসে যে তোমার কোনো একটা উক্তি দেয়, যে এই উক্তিটার সাথে তুমি কি একমত কিনা, বা ওই উদ্দীপকের ভাবাংশের সাথে এই তোমার গল্পের সাহিত্যের সম্পূর্ণ অংশ মিলে কিনা, বা কোন দিকটা মিলে, কোন দিকটা যুক্তিযুক্ত, বা এই জিনিসটা ঠিক কিনা, ওই জিনিসটা ভুল কিনা, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমার এই ঘ নাম্বারে হয়ে থাকে। হ্যাঁ, সৃজনশীলগুলোতে, যে এটার আলোকে, এই উদ্দীপকের আলোকে এটা ব্যাখ্যা করো, বা এই অংশটা ব্যাখ্যা করো। তো এরকম যদি আসে, তোমরা যেটা করবা, আগে ওই জিনিসটা কয়েক লাইনে, 2-3 লাইন আগে লিখে নিবা, যে এই জিনিসটা দ্বারা আমি এই যুক্তির সাথে বা এই উদ্দীপকের সাথে এই জিনিসটা আংশিক সাদৃশ্য আছে বা সম্পূর্ণ সাদৃশ্য আছে, সেমভাবে তুমি লিখবা। লেখার পরে তারপর হচ্ছে তুমি তোমার যেটা বললাম, যে সাহিত্য অংশে এই উদ্দীপকের সাথে কতটুক মিলে, কতটুক ভাব মিলে, সেটা তুমি আগে লিখবা। লেখার পরে সাহিত্য অংশ যখন শেষ, তারপর হচ্ছে তুমি উদ্দীপকে কি কি আছে সেটা একটু দেখার চেষ্টা করবা, যে উদ্দীপকের সাথে কোন কোন অংশ মিলে। সেম একইভাবে গয়ের মতো অ্যান্সার করবা, কিন্তু এই ঘয়ের ফিনিশিংয়ে গিয়ে, আচ্ছা, মার্জিন কি কালার পেন না, মার্জিন টার্জিন কালার পেন ব্যবহার করার দরকার নাই। তুমি হেডিংগুলো তুমি চাইলে কালার পেন দিতে পারো। ঠিক আছে, হেডিং বা জ্ঞান মানে মেন কথাগুলা, হ্যাঁ, তুমি চাইলে কালার পেন দিতে পারো। এরপর ঘয়ের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে ফিনিশিংয়ে একটু লাস্টে গিয়ে মন্তব্যর ঘরটা, মানে আমরা একটা যে সিদ্ধান্ত আসি, মন্তব্য বা সিদ্ধান্ত যেটাই বলো, ওই সিদ্ধান্তর মধ্যে একটু বাড়ায় সারায় লিখতে হয়। যে সুতরাং আমরা বলতে পারি যে, হ্যাঁ, যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম আর কি। হ্যাঁ, মানে হচ্ছে এই উদ্দীপকের সাথে এই সাহিত্য অংশের এই জিনিসটা মিল আছে, বা তোমার, আচ্ছা, মিশিয়ে নিজে কিছু লিখলে হবে, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কি লাস্টে একটা মন্তব্য বা সিদ্ধান্ত দিতে হবে। এখানে কিন্তু গয়ের মধ্যে যেটা বলছি আমি, গয়ের মধ্যে তোমরা লাস্টে জাস্ট মিলাই দিবা, একটা লাইন দিয়ে শেষ করে দিবা। হ্যাঁ, কিন্তু তোমার যেমন প্রতিটি লাইনই এক পয়েন্ট হিসেবে লিখি, পয়েন্ট পয়েন্ট করে লেখা দরকার নাই। হ্যাঁ, তুমি হচ্ছে প্যারা করে লিখতে পারবা, কিন্তু পয়েন্ট করে লেখা দরকার নাই। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে গয়ের মধ্যে তোমরা ফিনিশটা করবা এক লাইনে, সুতরাং বলা যায় যে এটার সাথে এই চরিত্রের মিল আছে। কিন্তু ঘয়ের মধ্যে তোমরা ফিনিশিং দিবা হচ্ছে একটা মন্তব্য বা সিদ্ধান্ত দিয়ে। কারণ কি? কারণ এই ঘয়কে বলা হয় হচ্ছে উচ্চতর দক্ষতা। তার মানে এখানে লাস্টে গিয়ে একটা তোমার কি করতে হবে, লাস্টে গিয়ে একটা ফিনিশিং তোমার চিন্তা করতে হবে। তো এই জন্য হচ্ছে আমার এই ঘ নম্বরটা এই একটু বাড়ায় লিখতে হবে, যাতে গ থেকে একটু বেশি হয়। তাহলে 2 থেকে 2.5 পৃষ্ঠাও তুমি চাইলে লিখতে পারো। তাহলে এই ঘ তুমি চাইলে 2 থেকে 2.5 পৃষ্ঠা তুমি চাইলে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 1 থেকে 1.5 পেজে শেষ করলে হবে না কেন? কোনো সমস্যা হবে না, খালি নাম্বারটা একটু কম পাবা হয়তো।
ওকে, তাহলে আমরা যদি দেখি, আমরা যদি মোটামুটি একটা সিদ্ধান্ত নেই, তাহলে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তোমার ক নাম্বার এক লাইনে শেষ, এক লাইনে শেষ। খ নাম্বার হাফ পেজ তোমার শেষ করতে হবে, হাফ পেজে শেষ করতে হবে। তারপর গ নাম্বার হচ্ছে 1.5 থেকে 2 পৃষ্ঠা, 2 পেজ তোমার লিখতে হবে। এবং ঘ হচ্ছে তোমার 2 থেকে 2.5 পেজের মধ্যে লিখতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের সৃজনশীল লেখার একটা সময়গুলো আমি বললাম। এবার আসো, এবার হচ্ছে সৃজনশীলগুলোর সময়, আমরা জায়গার কথা বললাম কতটুকু পেজ। এখন হচ্ছে তোমার অনেকের লেখা আছে ছোট ছোট লেখা, তো যাদের ছোট ছোট লেখা তারা ওইভাবেই 2 পৃষ্ঠার মধ্যে দেখা যায় 2.5 পৃষ্ঠার লেখা হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে 2 পেজ লিখলে সমস্যা নাই, 2 পেজ লিখতে পারো, এটাও 2 পেজ এটাও 2 পেজ। কিন্তু আমার কথা হচ্ছে যদি যার লেখা মনে করো যে একটু বড় বড়, বা যার লেখার অনেক আচ্ছা পড়তে হবে নাকি, আচ্ছা যাই হোক, তো আমার কথা হচ্ছে যাদের লেখা একটু বড় বড় বা একটু ফাঁকা ফাঁকা বেশি, তাদের ক্ষেত্রে 2.5 পেজ লাগতে পারে। বাট যাদের লেখা ছোট ছোট হয় 2 পেজের মতো তোমরা চাইলে লিখতে পারো, আহামরি কোনো পার্থক্য হবে না। কিন্তু আমার কথা হচ্ছে মেইন যে কথাগুলো সেগুলো যাতে তোমার সৃজনশীলের মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা 8 মার্কের বেশি দেয় না। আচ্ছা এবার আসো আমরা কোনটার জন্য কতটুকু সময় বরাদ্দ রাখবো। আমরা যদি দেখি ক নাম্বার লিখতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগে, 1 মিনিট চিন্তা করতে, 1 মিনিট হচ্ছে লিখতে। তাহলে 1 থেকে 2 মিনিট যাবে হচ্ছে ক নাম্বার লিখতে। এরপর হচ্ছে সৃজনশীলের এই খ নাম্বার আমাদের হাফ পেজ লিখতে মোটামুটি 4 থেকে 5 মিনিট যাবে, 4 থেকে 5 মিনিট যাবে। তাহলে আমাদের ক খ, এই ক খ লিখতে মোটামুটি তোমার চলে গেল 7 মিনিট। আরো কম সময় লিখতে হবে, 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বেশি করা যাবে না। কারণ বেশি সময় নিলে মনে করো তুমি আবার কভার আপ করতে পারবে না। এটা শেষ করতে হবে 4 মিনিটের মধ্যে, হাফ পেজ 4 মিনিটের মধ্যে। তাহলে 4 মিনিট আর মনে করো 2 মিনিট, টোটাল 6 মিনিটের মধ্যে তোমার কি করতে হবে, ক খ শেষ করতে হবে। এই টার্গেট নিয়ে তোমার আগাইতে হবে। এরপর আসো গ নাম্বার। গ নাম্বার 1.5 থেকে 2 পেজ। আমরা যদি দেখি 1.5 থেকে 2 পেজ লিখতে মোটামুটি মনে করো যে 7 মিনিটের মতো লাগতে পারে। তাহলে এটাতে 7 মিনিট আর ঘ নাম্বারও 7 মিনিট, তাহলে টোটাল 7 7 14 মিনিট। তাহলে গ ঘ যেভাবেই হোক তোমার 14 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তার মানে আলটিমেটলি একটা সৃজনশীলের জন্য তুমি সময় দিবে হচ্ছে কয় মিনিট, 20 মিনিট। ঠিক আছে, এভাবে তোমার কিন্তু লেখাটা আগাইতে হবে। তাহলে 20 মিনিট যদি আমরা হিসেব করি, একটা সৃজনশীলের মধ্যে 20 মিনিট ইন্টু 7, তার মানে কত হলো 140 মিনিট। 140 মিনিট মানে কত, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট। কিন্তু তোমার জন্য কিন্তু আরো 10 মিনিট এক্সট্রা থাকতেছে। এখন 10 মিনিট হচ্ছে কি, শুরুতে তোমরা যখন খাতা পাবা, প্রথম দিনের পরীক্ষা কিন্তু মনে করো যে একটু লেন্থি প্রসেস হয়, যে অনেক খাতায় সাইন করতে হয়, হ্যাঁ অনেক কিছু করতে হয়, সব কিছু মিলে হচ্ছে এখানে অনেকটা সময় চলে যায়। আচ্ছা যাক, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সময়, তোমাদের ভাগ করে দিলাম। এখন তোমরা চাইলে আরও কম বেশি করতে পারো। দেখা যায় যে শুরুতে যেটা হয়, ক্লাসের শুরুতে একটা দুটো সৃজনশীল হয়তো টাইম একটু বেশি যায়, যে 20 মিনিটের জায়গায় 25 মিনিট, অনেকের 22 মিনিট 24 মিনিট চলে যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু তার স্পিডটা তখন বাড়াইতে হয়। হ্যাঁ, আচ্ছা যাক, এবার আসো, তো মোটামুটিভাবে একটা ধারণা পাইলাম যে কীভাবে সৃজনশীলগুলো লিখবা না লিখবা। এবার আসো, এবার হচ্ছে আমরা একটু পড়ার মধ্যে চলে যাব। আমরা যেটা করব, এরপর আসো, এরপর হচ্ছে আমরা যদি দেখি যতগুলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে যদি দেখি অপরিচিতা গল্পের মধ্যে অনেকগুলো অনুধাবন প্রশ্ন আছে। তোমরা যেটা করবা, যেহেতু মাত্র 7টা গদ্য 7টা কবিতা, বইয়ে বা টেস্ট পেপারে যতগুলো অনুধাবন প্রশ্ন আছে সব জ্ঞানমূলক অনুধাবন যা আছে সব পড়ে ফেলবা। তাহলে যেটা হবে, মনে করো যে পরীক্ষার হলে আসলে আর চিন্তা করতে হবে না। আমাদের অনুধাবন প্রশ্ন আসলে আমরা যেটাকে করি, আগে মাথা চুলকায় যে কী দিয়ে লেখা শুরু করব। যখন একবার লেখা শুরু হয়ে যায় তখন কিন্তু আর কলম থামে না। হ্যাঁ, বিশেষ করে 1 নাম্বার আর 2 নাম্বার সৃজনশীল লিখতে অনেক সময় যায়, কিন্তু পরে যখন লেখার স্পিড আসে, মনে করো 3-4, মনে করো আমার এমনও হয়েছে যে 6-7 নাম্বার সৃজনশীল 10 মিনিটেও শেষ করছি, এরকমও হয়। কিন্তু তোমার টার্গেট থাকতে হবে ফুল অ্যান্সার করা। আচ্ছা যাক, তাহলে অপরিচিত গল্পের মধ্যে আমরা যদি দেখি, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, তারপর একেই তো বরের হাট মহার্ঘ, আবার তাহার পর আবার কি আছে, ধনুক ভাঙা পণ। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের আচ্ছা, মেহেদি হাসান কমেন্ট করেছে, অনেকদিন পর আপনার ক্লাস দেখতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা যাক, তো এগুলো কিন্তু তোমাদের ধনুকুনা একটা ধনুক হবে। হ্যাঁ,
একটু লেখার মিস্টেক আসছে। একেই তো বরের হাট মহার্ঘ, তারপর আছে ধনুক ভাঙা পণ। আচ্ছা যাক, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তোমার এই অনুধাবন প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমরা যতগুলো ক্লাস হয়েছিল, যারা একাডেমিক ক্লাস করেছো তারা কিন্তু সেই ক্লাসগুলোতে মোটামুটি ব্যাখ্যা পেয়েছো। এছাড়া হচ্ছে মোটামুটিভাবে তোমাদের প্রত্যেকের টেস্ট পেপার বা বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোর অনুধাবন প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলতেছে হ্যাঁ 19 থেকে 24 সালের বোর্ড অবশ্যই তোমার যথেষ্ট হবে। 19 থেকে বা 18 সালের বোর্ডও তুমি যদি পড়ো, হ্যাঁ 18 সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন পড়লেও মোটামুটি তুমি কমন পাবা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে তোমার 82 থেকেও এই গল্পগুলো আছে, তোমাদের এগুলো পিডিএফ আকারে আমি বলবো যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আজকের এই পিডিএফ স্লাইডটি দিয়ে দেওয়ার কথা। তাহলে মোটামুটিভাবে এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যেটি করবা, তোমার যে টেস্ট পেপার আছে সেখান থেকে এগুলোর মেইন থিমটা, মেইন রসটা যাতে তোমরা একবারে লিখে লিখে প্রকাশ করতে পারো। হ্যাঁ, যেমন এই যে অপরিচিতা গল্পে জগৎ, এই 6টা কোশ্চেন আমি দিচ্ছি, এখন 6টা থেকে যে আসবে সেরকম কোনো কথা না, এর 6টা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, 82 থেকে বা অপরিচিতা থেকে এই 6টা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর 82 থেকে যদি আমরা দেখি, 82-র মধ্যেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিগত বছরে আসছে বা বিভিন্ন ভার্সিটি এক্সামে আসছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, আচ্ছা সেটা দিয়ে দিবে, আমাদের ফোকাস পেজে নক দিলে তুমি পাবা। হ্যাঁ, আমাদের তোমার কি আছে, এই যে 25-26 ব্যাচের কি আছে, এই যে টেলিগ্রাম একটা গ্রুপ আছে আমাদের। হ্যাঁ, সেখানে পিডিএফটা আমরা দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমার পথ থেকে অনেকগুলো কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করছি। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব, যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়, আমি সে দাসত্বতে সম্পূর্ণ মুক্ত। দেখো, এই যে প্রবন্ধ কিন্তু অনেকেই স্কিপ করে, কিন্তু প্রবন্ধ থেকেই কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই বেশি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে মানব কল্যাণ থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যে তুমি যদি সৃজনশীল দিতে চাও বা অ্যাভয়েড করলেও করতে পারো। কিন্তু মানব কল্যাণ যেহেতু ছোট্ট প্রবন্ধ, এখান থেকেও কিন্তু অনেকগুলো সৃজনশীল তোমার এই অনুধাবন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেগুলো বিগত বছরে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদের। হ্যাঁ, টেলিগ্রাম যে গ্রুপ আছে আমাদের ফোকাসের 25 ব্যাচের এইচএসসির, সেখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, বা তোমাদের যারা ফ্রেন্ড আছে সেই গ্রুপে তাদের সেকে নক দিতে পারো, তাদের মাধ্যমে তোমরা সেটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো আমরা যদি দেখি মাসি পিসির মধ্যে অনেকগুলো অনুধাবন প্রশ্ন আছে। হ্যাঁ, এগুলো তোমাদের জাস্ট আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এখান থেকে বা লাইভ ক্লাস যারা করতেছো, পরবর্তীতে লাইভ ক্লাসটা রেকর্ড থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ, এই প্রত্যেকটা অনুধাবন প্রশ্ন, তখন তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিতে পারবে, দিয়ে তোমরা এটা রেখে দিতে পারবে। কিন্তু সবচেয়ে ভালো হয় পিডিএফটা তোমরা যদি পাও। বানানোর দিনগুলো তোমরা চাইলে এটা কি করতে পারো, এটা চাইলে স্কিপ করতে পারো। হ্যাঁ, এটা নিয়ে আমরা তেমন কোনো কথা বলবো না। আমরা চলে যাব হচ্ছে পরের রেইনকোটের মধ্যে অনেকগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বিভিন্ন টেস্ট পেপার বা বইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা পাবে। হ্যাঁ, কারণ আমাদের আজকের ক্লাসে যদি প্রত্যেকটা অনুধাবন প্রশ্ন যদি ধরে ধরে কথা বলতে যাই, তাহলে কিন্তু মনে করো যে আজকের ক্লাস প্রায় 3-4-5 ঘন্টা হয়ে যাবে, তাও মনে করো শুধু গদ্য শেষ হবে, এরকম একটা কথা। আচ্ছা যাক, তাহলে রেইনকোট গেল। এরপর আসো সোনার তরী কবিতাগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, প্রি অ্যাডমিশনের গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো সোনার তরী কবিতা, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন আছে। আমার কথা হচ্ছে এগুলা থেকেই যে আসবে সেটা না, এগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, একটু দেখে যেতে পারো পরীক্ষার আগে। কিন্তু তোমার যেটা করতে হবে যে কবিতার প্রত্যেকটা লাইন কিন্তু তোমার ধরে ধরে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসো আমরা যদি দেখি তাহলে সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এবং এটার মেইন থিমটা তোমার নিতে হবে। প্রত্যেকটা কবিতা বা গল্পের বা প্রবন্ধের যেটাই করো, পাঠ পরিচিত একটু ভালো মতো পড়ে যাও। আচ্ছা, এগুলো হচ্ছে ক্ষয়ের জন্য। হ্যাঁ, এই যে আমি বলে দিচ্ছি অনুধাবন প্রশ্ন ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার বিদ্রোহী কবিতার অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরেছি। এখন এগুলোই যে আসবে সেটা না, এগুলোর বাইরেও পড়তে হবে, বাট এগুলো যাতে মিস না হয়, এগুলো 100% তুমি পড়ে যাবা। কারণ কি, অনুধাবন প্রশ্ন তুমি যখন পড়ে যাবা তখন পরীক্ষার হলে আর ভাবতে হবে না। হ্যাঁ, এবং অনুধাবন প্রশ্ন না পেইড ব্যাচ না, তোমার প্রি অ্যাডমিশন মনে হয় সবাই আছে, মনে হয় সম্ভবত তোমরা ফোকাসে যে 25 ব্যাচ সেটাতে মনে হয় সবাই আছে, পাবলিক করা মনে হয় সম্ভবত সেই গ্রুপটা, সম্ভবত, আমি শিওর না। আচ্ছা যাক, তো ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম যে তোমার এই প্রত্যেকটা গল্প বা কবিতার এই অনুধাবন প্রশ্ন তুমি যদি আগে থেকে পড়ে যাও, তাহলে কিন্তু তোমার কি করতে পারবা, তোমার পরীক্ষার হলে আর চিন্তা করতে হবে না। আর যার এই জ্ঞানমূলক আর অনুধাবন ভালো হবে, তার কিন্তু অটোমেটিক্যালি সৃজনশীলে 8 থেকে 9 নাম্বার কিন্তু আইসা পড়বে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এরপর আসো প্রতিদানের মধ্যেও মনে করো ছোটোখাটো তোমার অনুধাবন প্রশ্নগুলো আসতে পারে। প্রতিদান খুব সহজ কবিতা, তোমরা চাইলে এটা পড়তে পারো, যে কোনো বোর্ডে প্রশ্ন সহজ করলে কিন্তু এখান থেকে আসতে পারে।
আচ্ছা মুখস্থ আছে ভাইয়া, কবিতা থেকে উত্তর করতে কোনো সমস্যা হবে না, বাট নাটকের সমস্যা আছে। নাটকের উপর তো আমাদের ক্লাস হয়েছে সম্ভবত, আমাদের ফোকাস পেজেই হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, বা প্রি অ্যাডমিশন গ্রুপে হয়তো হয়েছে তোমাদের। হ্যাঁ, সেখানেও মনে করো আমরা নাটকের উপর ক্লাস নিয়েছিলাম। ওকে, এরপর আসো প্রতিদানের পর তাহারই পরে মনে। এখান থেকেও এটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা। এখান থেকে বিগত বছর অনেক কোশ্চেন আসছে, এবং যে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে কয়েকটা কোশ্চেন আর কি। তাও তোমরা যেটি করবা, আচ্ছা কোন কোন গদ্য পদ্য বেশি পড়বো, শর্ট সিলেবাসে আসেই তোমার 6টা গদ্য 7টা গদ্য কবিতা, তাহলে এগুলোর মধ্যে আর কোনটা, সবই পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর 18 বছর বয়স, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবা। 18 বছর বয়স তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু বিগত বছর অনেক সৃজনশীল আসছে। আর যেহেতু তোমাদের অনেকেরই 18 বছর এবং তোমাদের জন্যই কিন্তু এই কবিতাটা, তাই এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফেব্রুয়ারি 1970, এবং এটা দেশত্ববোধক, যেহেতু এটা কবিতা, তাই এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে। হ্যাঁ, তো এই কবিতার যতগুলা অনুধাবন আছে সবাই একটু দেখার চেষ্টা করবো। বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু ফেব্রুয়ারি 1970 থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, তাই একটু ভালোভাবে এই ফেব্রুয়ারি 1970 এই কবিতার যতগুলা অনুধাবন আছে, এখানে কয়েকটা হয়তো দিচ্ছি আমি, কিন্তু যতগুলো আছে তোমরা প্রত্যেকটা কি বলে অনুধাবন প্রশ্ন একেবারে ধরে ধরে ভালোভাবে দেখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে তোমার আমি কিংবদন্তির কথা বলছি। এটা অনেকে স্কিপ করে, অনেকে এই কবিতাটা হয়তো বুঝে না, কারণ বারবার হয়েছে একটু তাড়াতাড়ি পড়ান, সমস্যা নেই, নামাজ তো অবশ্যই আগে, কিন্তু যেহেতু আমাদের লাইভ ক্লাসটা চলমান, তাই হয়তো আমরা এখন চাইলেই শেষ করতে পারছি না। তো তুমি আগে নামাজটা পড়ে নাও, সমস্যা নেই, আমাদের লাইভ ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি পরবর্তীতে মিস অংশটা দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ শর্ট সিলেবাসের ওগুলো পড়লেই হবে, অ্যাডমিশনে ফুল সিলেবাস পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো, তাহলে এই কবিতাটা অনেকে স্কিপ করে, কিন্তু এই কবিতাটা কিন্তু খুব মজার একটা কবিতা এবং খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। কোনো বোর্ড যদি প্রশ্ন কঠিন করতে চায়, তাহলে কিন্তু এই আমি কিংবদন্তির কথা বলছি থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে অনেকেই কিন্তু এই কবিতাটা স্কিপ করে, কারণ এই কবিতায় বারবার বলা হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার ভাইয়ের কথা বলছি, মায়ের কথা বলছি। হ্যাঁ, তো এরকম করে। আচ্ছা, এমসিকিউ এর সাজেশন অবশ্যই দিব। আচ্ছা, তাহলে এগুলো একটু দেখবা। তারপর আসো, তাহলে মোটামুটিভাবে কবিতাও আমাদের শেষ, একটুলা তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপর লাল সালু থেকে অনেকগুলা তোমার অনুধাবন প্রশ্ন আছে। হ্যাঁ, প্রত্যেকটা অনুধাবন প্রশ্ন এই উপন্যাস যারা দিবা বা নাটক যারা দিবা, কারণ একটাই, ওই একটা থেকে তোমরা সৃজনশীল 2টাও দিতে পারো, একটাও দিতে পারো, তাই এমনভাবে নাটক উপন্যাস পড়তে হবে যাতে ওই একটা বা 2টা যাতে কোনোভাবে মিস না যায়। অনেকে যেটা করতে পারে যে নাটক আমি একটা দিব, তাহলে নাটকে তুমি যদি কম জোর দাও, তোমার উপন্যাস কিন্তু ভালোভাবে পড়তে হবে, কারণ উপন্যাসটা আমাদের বেশি মজা লাগে, কারণ উপন্যাসটা অনেকগুলো ক্যারেক্টার আছে, একটু সহজ আছে, মুভি আছে, এটা দেখে অনেক ধারণা নিছে আর কি। হ্যাঁ, তো কোনোভাবে যদি এই যে অনেকগুলো খ তোমাদের দেওয়া হয়েছে এখানে, হ্যাঁ অনুধাবন প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা এগুলো সবগুলা পিডিএফ দিয়ে দেওয়া হবে, এখান থেকে সবগুলো দেখে নিবা। তো মোটামুটিভাবে মনে করো যে আসলে আশা করি কোনো সমস্যা থাকবে না। এখানে প্রায় তোমার 24টার মতো আমরা কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো 24টা কোশ্চেন তোমরা যদি ভালোভাবে পড়ো, আশা করি উপন্যাসের অনুধাবন নিয়ে তোমাদের তেমন কোনো ঝামেলা থাকবে না। এরপর যদি আমরা দেখি সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আমরা যদি দেখি, নাটকের মধ্যে অনেকগুলো আমরা অনুধাবন দেওয়ার চেষ্টা করছি, প্রায় এখানেও 21টার মতো অনুধাবন আমরা দিছি, তো তোমরা সেখান থেকে দেখে নিবা। আমরা এখন চলে যাব হচ্ছে তোমার প্রয়োগ ও উচ্চতর দক্ষতাও এখানে আছে। তোমরা যেটা করতে পারো যে এই প্রয়োগ উচ্চতর দক্ষতা যে একটা গল্পের মধ্যে কি কি কোন দিকটা তোমরা একটু ভালো মতো দেখবা, কোন কোন জায়গাগুলো দেখবা, সেগুলো আমরা এই স্লাইডের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তোমরা এই স্লাইডগুলো আমরা পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা এই স্লাইডটা দেখে নিবা। হ্যাঁ, তাহলে মনে করো যে অনেকটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার আমার পথ থেকেও কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো একটু দেখে নিবা তোমরা, এবং ওই জায়গাগুলো ওই দিকগুলো একটু পড়ার চেষ্টা করবা গ এবং ঘয়ের জন্য, কারণ উদ্দীপক এই আকারে আসতে পারে। হ্যাঁ, উদ্দীপক এই প্রসঙ্গ আসতে পারে, তো তোমরা এই অংশগুলা যেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি সেগুলো একটু ভালোভাবে এই বিলাসী বা তোমার যতগুলো গুরুত্বপূর্ণ গদ্য পদ্য আছে সেগুলো সবগুলো থেকে তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। মানব কল্যাণ তোমরা যদি দিতে চাও বা এখান থেকে যদি বিভিন্ন বোর্ডের প্রশ্ন আসে, তখন এই দিকগুলা তোমরা একটু তুলে ধরার চেষ্টা করবে, এই দিকগুলো একটু ধারণা রাখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে মোটামুটিভাবে গ ঘ নিয়ে তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, উত্তরও পিডিএফ দিলে ভালো হতো। আচ্ছা, উত্তর তোমরা তোমার বিভিন্ন টেস্ট পেপারে পাবা, বিভিন্ন বইয়ের মধ্যে পাবা, কারণ উত্তর দিলে মনে করি স্লাইড হয়ে যাবে অনেক বড়, কারণ সামনের মধ্যে অনেক কিছু আছে, আমরা আজকে অনেক কিছু নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা এইগুলোতে সময় নেব না, 52 দিনগুলো বাদ, এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এরপর হচ্ছে 52 দিনগুলো দরকার নাই। রেইনকোট পড়তে হবে, কারণ রেইনকোট থেকে মোটামুটি প্রশ্ন আসে। হ্যাঁ, তারপর সোনার তরী কবিতা থেকে মনে করো যে একটু ভালোভাবে কবিতাটা যদি পড়ি, তাহলে কবিতা থেকে কিন্তু অনেকে 3টা অ্যান্সার করতে পারে। হ্যাঁ,
3টা উত্তর দিতে পারে অনেকে। তাহলে কবিতা নিয়ে আশা করছি সমস্যা হবে না। সোনার তরী বলো বা বিদ্রোহী বলো, হ্যাঁ খুব মজার মজার কবিতা আমাদের। তাহারই পরে মনে, প্রকৃতি বসন্ত নিয়ে কবিতা, 18 বছর বয়স, হ্যাঁ 18 বছর বয়সে আমাদের কি হয় না হয় সব কিছু নিয়ে কবিতা, ফেব্রুয়ারি 1969 যে ভাষা আন্দোলনকে স্মৃতিচারণ করে কিভাবে 1969। আচ্ছা, এই পিডিএফটা কি মাদ্রাসা বোর্ডের জন্য কার্যকর হবে? অবশ্যই হবে। তোমার জাস্ট ওই যে 6টা গদ্য এবং 6টা কবিতা তো তুমি এখান থেকে কমন পাবা। জাস্ট 2টা জিনিস তোমার এখান থেকে আলাদা, আলিমে যারা আছে আর কি, হ্যাঁ, যে তোমার একটা হচ্ছে তোমার কি বলেন আহ্বান, আর একটা হচ্ছে যে কারবালার প্রান্তর, হ্যাঁ 2টা একটু আলাদা। আর কবিতার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সুচেতনা, একটা হচ্ছে সুখ, এই 2টা হচ্ছে তোমাদের বাইরে আর কি। বাকিগুলো তো 6টা পাচ্ছ তুমি, হ্যাঁ, তাহলে অবশ্যই তোমার জন্য এই পিডিএফটা কার্যকর হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিদান। প্রতিদান থেকেও তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। প্রতিদানের প্রতিদানে কিছুই নাই, জাস্ট হচ্ছে পরার্থপরতা, হ্যাঁ এই জিনিসগুলো এখানে তোমার আসতে পারে। প্রশ্ন যদি অনেক সহজ করে তাহলে প্রতিদান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আমি কিংবদন্তির কথা বলছি। আমি বললাম যে প্রশ্ন যদি কঠিন করে তাহলে কিন্তু এই আমি কিংবদন্তির কথা বলছি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর লাল সালুরও আমরা কিছু এখানে জায়গা তুলে ধরছি, যে জায়গাগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তুমি বইয়ের থেকেও পাবা, হ্যাঁ আমি যে জায়গাগুলো দিয়েছি। আচ্ছা, এইচএসসি 26 হচ্ছে পুরো ফুল সিলেবাস, হ্যাঁ। আচ্ছা, সৃজনশীল কয় পেজ? আমরা একটু আগে বলেছি ভাইয়া সৃজনশীল কয় পেজ লিখতে হবে, হ্যাঁ তৌফিকা বৃষ্টি। তো আমি একটু দেখাই দিচ্ছি। সৃজনশীলের জন্য তোমাদের আমি দেখিয়েছি যে মোটামুটিভাবে এই ফরম্যাটটা তোমরা অনুসরণ করতে পারো, হ্যাঁ, যে কোনটার জন্য কয় পেজ দিতে পারো এবং কোনটার জন্য কতটুকু সময় বরাদ্দ রাখতে পারো, তাহলে মনে করো তোমাদের জন্য মোটামুটি ভালো হবে। আচ্ছা, তাহলে লাল সালুর দিকেও এই জিনিসগুলো দেখবা। তারপর হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা নাটকে এই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করবা। আর যারা আলিমে আছো তারা মনে করতে পারো যে ভাই আমরা কি ক্ষমতা লিপসু এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তোমার কি বলে যে আমরা ভাইয়া নাটক উপন্যাস এখন পড়বো না। আচ্ছা, পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ আমাদের যে ফোকাসের টেলিগ্রাম গ্রুপ আছে। আচ্ছা, তারপর যদি বলছিলাম যে তাহলে এটা পড়বো না, এখন পড়া দরকার নাই, কিন্তু এইচএসসি পর কিন্তু তোমাদের পড়তে হবে, হ্যাঁ। মাসুদ রানা ভাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর আসো তাহলে মোটামুটিভাবে নাটক থেকেও এই জিনিসগুলো পড়তে হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ জিনিস, যেটি হচ্ছে এমসিকিউ। আচ্ছা, দেড় পেজ লিখলে বা কি জায়গা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইয়া আমি দেড় পেজ দেখলাম, তারপর কি শুরু করব? আমি যেটা বলি তোমাদের ভাইয়া, তুমি যদি দেড় পেজ লেখো আর 2-1 লাইন বাড়ায়া ওইটাকে মনে করো 2 পেজের কাছাকাছি নিয়ে যাও। দেখো দরকার একটা প্যারা বাড়ায়া আরো 2 লাইন লেখা, মানে এমনভাবে লেখো যাতে নিচার যতটুকু জায়গা আছে ওইদিকে প্রশ্ন না লেখা যায়। তাহলে যেটা হবে, তুমি লেখলা 1.5 পৃষ্ঠা, বাট দেখলে মনে হবে যেন 2 পৃষ্ঠা। তাইলে যেটা হবে, তুমি নতুন আরেকটা পেজ থেকে শুরু করতে পারবা। তাহলে ব্যাপারটা হচ্ছে টিচারের তখন ইন্টেনশন এরকম থাকে যে ও 2 পৃষ্ঠা লিখছে, 3 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লিখছে, ওরকম তার চিন্তা ভাবনা থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, অ্যাডমিশনে হচ্ছে তোমাদের বোর্ড নির্ধারিত যে 12টা গদ্য 12টা কবিতা আছে সেগুলো পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা যেটা করবা যে 1.5 পৃষ্ঠা লেখা আবার নিচের থেকে শুরু করবো না, নতুন পেজ থেকে শুরু করবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। নাহলে মনে করো যে অতটুকু লিখবা আবার আরেক পেজে যাবা, তখন ব্যাপারটা হচ্ছে টিচারের কাছে ওই সিকোয়েন্সটা কাটে না, হিজিবিজি হয়ে যায়, ঠিক আছে। ওই টেকনিকটা অবলম্বন করতে পারো। এবার আসো আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলবো। দেখো খেয়াল করবে, এমসিকিউ তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, বাংলা ফার্স্ট পেপারে তোমার A+ পেতে হলে, কারণ আমরা জানি যে বাংলা দ্বিতীয়তে তোমার 100 মার্ক রিটেন, কোনো বাংলা দ্বিতীয়তে কিন্তু কোনো এমসিকিউ নাই, 100 মার্কই লিখিত। তার মানে বাংলা ফার্স্ট পেপার দিয়েই কিন্তু তোমার একটা ভালো নাম্বার তুলতে হবে, যাতে সেকেন্ড পেপারে যদি মনে করো যে 80-র কমও আসে, সেটা যাতে ফার্স্ট পেপার দিয়ে কাভার আপ হয়। তুমি চেষ্টা করবা যে ফার্স্ট পেপারে কিভাবে 85-র উপর তোলা যায়, ওই টার্গেট রাখতে হবে। ফার্স্ট পেপারে 100-র মধ্যে আমার টার্গেট রাখতে হবে 85-র উপর, নাহলে কিন্তু সেকেন্ড পেপারে গিয়ে ধরা খাওয়া যাবা। কারণ সেকেন্ড পেপারে মাত্র গ্রামারে হচ্ছে 30 আর পারিভাষিক শব্দ মনে করো 10, 40 নাম্বার, আর 60 নম্বরই হচ্ছে লিখিত। আচ্ছা, পয়েন্ট দেখে সারা সৃজনশীল, হ্যাঁ সবগুলো সৃজনশীল অবশ্যই দেখবে, এই জন্যই তুমি আন্তাজে কিছু লিখবা না, যেটা লজিক্যাল কথাবার্তা সেগুলোই লেখার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এবার আসো, এখন কথা হচ্ছে তো এই জন্য তোমার যেটা করতে হবে, তুমি যদি একটা সৃজনশীলে আমি গড় ধরলাম তুমি 8 করে পাইলা, সাপোজ তুমি মনে করো 8 করে পাইলা বা 8, 7, কেউ কেউ মনে করো যে হার্ড করে দেখলে মনে করো 7 করেও তুমি পাইবা। তাহলে ধরো মনে করো 3টা সৃজনশীলে তোমার দিল 8 আর 4টা সৃজনশীলে তোমার দিল 7, তাহলে মনে করো 3 8 24 আর 4 7 28,
তাহলে কত হইল 4 8 2 12 5 2 52। তাহলে মোটামুটিভাবে তুমি 52 থেকে 55 পাবা যদি তুমি সৃজনশীল একটু ভালোভাবে লেখো। 52 থেকে 55 খুব সুন্দরভাবে তুমি তুলতে পারবা যে যদি তুমি সৃজনশীলগুলা একটু ভালোভাবে লেখার চেষ্টা করো। তাহলে তোমার নাম্বার যদি 52 থেকে 55 থাকে, তার মানে এমসিকিউ তোমার 28টা থেকে 30টা রাখতেই হবে তুমি যদি বাংলায় এ প্লাস পেতে চাও। মানে 28 পাইলে তুমি কাটায় কাটায় এ প্লাস পাবা, হয়তো 28 পাইলে তুমি হয়তো কাটায় কাটায় এ প্লাস পাবা, কিন্তু 28-এর কম পাইলে তোমার মধ্যে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যাবে যে আমি বাংলায় এ প্লাস পাবো কি পাবো না, তখন ভাগ্যের উপর অনেকটা ডিপেন্ড করবে। কিন্তু 28 বা তার বেশি পাইলে তখন একটা কনফিডেন্স থাকে, যদি সৃজনশীল তোমার ভালো হয়, হ্যাঁ 52-এর উপর যদি নাম্বার আসে, তখন মনে করো যে বাংলা ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু তুমি চেষ্টা করবা যে তোমার কিভাবে এটাকে 85-এর উপর তোলা যায়। 85-এর উপর তখনই তুলতে পারবা যদি তুমি এমসিকিউ 30টাই মনে করো হয়, বা 29টাও যদি হয়, তাহলে সৃজনশীলে মনে করো কোনোভাবে যদি 50 52 55-এর উপরে হয়, তখন কিন্তু নাম্বার অনেকটা বেশি আর পেয়ে যাবা। তার মানে তোমার টার্গেট রাখতে হবে এমসিকিউ 30-এ 30 যারা এ প্লাস পাইতেছো বাংলায়, কিন্তু 28-এর নিচে যাওয়াই যাবে না। এবার আসো এমসিকিউ এর মধ্যে আমরা যদি দেখি, এমসিকিউ এর সেগমেন্টটাকেও আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। তোমরা যদি দেখো এই এমসিকিউ এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা হচ্ছে বহুপদী, আর একটা হচ্ছে তোমার প্রয়োগমূলক। খেয়াল করবে এমসিকিউ এর মধ্যে বাংলা ফার্স্ট পেপার অনেকেই পরীক্ষার শুরুতে এমসিকিউ যখন আসবে তখন মনে করো অনেকে একটা ধাক্কা খায়। কারণ কি, আমরা অনেকে অনেক ভালো তোমার বাংলা ফার্স্ট পেপার পড়ছি, তাও দেখবা পরীক্ষার মধ্যে তোমার সর্বোচ্চ কমন পড়বে 12টা এমসিকিউ। আমি আবারও বলছি, এমসিকিউ কমন পড়বে কয়টা? 12টা। মানে তুমি যদি পুরা ভালোভাবে পড়ো আর কি, মানে চাক্কা নাম্বার থাকবে 12টা। মানে কি, মানে 30টার মধ্যে 12টা এমসিকিউ যেটা তোমার বইয়ের থেকে হুবহু আসবে। মানে কি, এইটা অর্থ কি, তারপর হচ্ছে তোমার কি এটা কোন গ্রন্থ থেকে না হয়েছে, এই লাইনের মধ্যে একটা গ্যাপ দিয়ে বলবে এখানে কি হবে, হ্যাঁ এটা কার, এই উক্তিটি কার, এরকম টাইপের প্রশ্ন আসবে। 30টা এমসিকিউ এর মধ্যে 12টা এমসিকিউ, 30টার মধ্যে 12টা এমসিকিউ পাওয়া হচ্ছে জ্ঞানমূলক, যেগুলো তুমি বইটা ভালোভাবে পড়লে 100% 12টা অ্যান্সার তুমি করতে পারবা। ঠিক আছে, তার মানে কি বাকি 18টা কোশ্চেন এই 3টা পার্ট থেকে আসবে। তার মানে বুঝো তোমার এ প্লাস পাওয়া বা ভালো কিছু করা এখানে কতটা টাফ, কতটা চিন্তা করতে হবে এখানে। কারণ বাকি যেগুলো আছে সবই কিন্তু তোমার চিন্তা করে করে লিখতে হবে, শুধু মুখস্থ থাকলেই হবে না। মুখস্থ এমসিকিউ থাকবে মাত্র 12টা, আর 18টাই হচ্ছে তোমার অনুধাবন, বহুপদী, প্রয়োগমূলক। এবার আসো এই অনুধাবন 30টার মধ্যে নর্মালি অনুধাবন প্রশ্ন থাকে হচ্ছে 4 থেকে 6টা, 4 থেকে 6টা থাকে হচ্ছে অনুধাবন এমসিকিউ, যে একটা লাইন দিয়ে বলবে লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে, হ্যাঁ, বা ওই কথাটা কোন লাইনের মধ্যে আছে, কেন করা হয়েছে, কেন বলা হয়েছে, কি বোঝানো হয়েছে, এই টাইপের এমসিকিউ থাকবে হচ্ছে 4 থেকে 6টা। এরপর আসো বহুপদীমূলক, এটা তো আরো ডেঞ্জারাস। এটাও মনে করো 4টার মতো বহুপদী থাকতে পারে। এবার আসো আমরা যদি দেখি বহুপদীগুলা কিন্তু আরো ডেঞ্জারাস, বলে নিচের কোনটি সঠিক। তো আমার কাছে মনে হয় যে 3টাই সঠিক, আমার মনে হয় কোনোটাই সঠিক না। তো এই টাইপের এমসিকিউগুলো কিন্তু পরীক্ষার হলে একবার মাথা ঘুরিয়ে দিবে। তো এগুলো কিন্তু যত ভালো পারো প্র্যাকটিস করে যাও, বিগত বছরের কোশ্চেনগুলো দেখে যাও। আমরা কয়েকটা কোশ্চেনের নমুনা দেখাবো, সেখান থেকে আমরা চেষ্টা করেছি 75টা এমসিকিউ এখানে তুলে ধরার, যেগুলো পরীক্ষায় আসার মতো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এগুলো থাকবে হচ্ছে মোটামুটি 4টা। তাহলে দেখো 12 4 16 4 20, আর যদি এখান থেকে 6টা আসে, এখান থেকে
মোটামুটি 10টা আসবে, মানে এখান থেকে তুমি ধরতে পারো 10 থেকে 12টা, 12টাই যে আসবে সেরকম না, মানে 10 থেকে 12টা এমসিকিউ থাকবে হচ্ছে জ্ঞানমূলক, মানে হুবহু তোমার আসতে পারে। তাহলে 12, 4, 16, 4, 20। এবার আসো প্রয়োগমূলক। প্রয়োগমূলকটা কি? প্রয়োগমূলক হচ্ছে তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, এমসিকিউ এর মধ্যে উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপক থেকে তোমার 2টা এমসিকিউ এর উত্তর দিতে হবে। 2টার মধ্যে খেয়াল করবে, প্রয়োগমূলকের মধ্যে একটা থাকে হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক, জ্ঞানমূলক মানে কি, যে বলতে পারে যে উদ্দীপকের এটার সাথে কোন চরিত্রের মিল আছে। আচ্ছা, স্ট্রং হার্ট, আনস্টপেবল সোল। আচ্ছা, তাহলে এই প্রয়োগমূলকের মধ্যে 2টা করে এমসিকিউ থাকবে, একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবন বা বহুপদীমূলক। তার মানে প্রয়োগমূলকের মধ্যে 2টা সেগমেন্ট আছে, একটার মধ্যে থাকে জ্ঞানমূলক, অর্থাৎ তোমার কি যে এটা দ্বারা কোন চরিত্রের মিল আছে, কোন ঘটনার মিল আছে, কোন কবিতার মিল আছে, এটা একটা। আর আরেকটা থাকে হচ্ছে অনুধাবন টাইপের, যে এই উদ্দীপকের এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, হ্যাঁ, অথবা বহুপদী, যে নিচের কোন ভাবাদর্শের সাথে মিল আছে, নিচের কোনটি সঠিক, 1, 2, 2, 3, সেটা উদ্দীপক থেকেও থাকে। এখন এরকম কোশ্চেন থাকে হচ্ছে তোমার 5 দুগুণে 10টা, অর্থাৎ 5টা উদ্দীপকের কোশ্চেন থাকবে 100% 10টা। তাহলে কয়টা হইলো? তুমি আলটিমেটলি এত কষ্ট করে পড়ে তুমি কমন পাইছো 10 থেকে 12টা, আর বাকি 18টা কোশ্চেনে কিন্তু তোমার কি করতে হবে? চিন্তা ভাবনা করে ভালোভাবে করতে হবে। তার মানে তুমি যদি ভালোভাবে সাহিত্য অংশটা না পড়ো, তাহলে কিন্তু তোমার এমসিকিউ 30টা 30 কখনোই পাবা না। তুমি যতই মনে করো যে ভুগিচুগিভাবে যদি পড়ো, হয়তো 12টা কালেক্ট করতে পারবা, কিন্তু বাকি যে 18টা, সেই 18টা পড়ার জন্য শুধু মনে করো বেসিক জানলে হবে না, যে অপরিচিতে কি হয়েছিল, অপরিচিতা অনুপমের বিয়া যৌতুকে লেখা ভেঙে গেছিল, তুমি খেলে এতটুকু জানো। হ্যাঁ, যে আমার পদে কি বলছে, আমার পদে খালি সত্য বলতে বলছে, হ্যাঁ, স্বাবলম্বন হইতে বলছে, এটা বললেই মনে করো আমার পথ শেষ। হ্যাঁ, রেইনকোটে কি হয়েছে, রেইনকোট পুরা তোমার কলেজে গেছিল, পরে হচ্ছে তারা মেরে ফেলছিল, এরকম একটা অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে বেসিক জানলে তুমি হয়তো 10-12টা পারবা, কিন্তু সাহিত্যের অংশগুলা তুমি যদি পাঠ পরিচিতি ভালো মতো পড়ো, হ্যাঁ, তাহলে মনে করো বা কবিতাটা সাহিত্যটা ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারছো, তখন কিন্তু এই যে বাকি যে এমসিকিউগুলা, সেগুলো ভালোভাবে তুমি কি করতে পারবা, তুমি নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা, এবং হচ্ছে এই 30টার মধ্যে 30টা তুমি অ্যান্সার করতে পারবা। এখন আসো, কিছু কিছু এমসিকিউ থাকে যে ভাইয়া মনে হয় যেন 4টাই অ্যান্সার, বা মনে হয় 2টাই অ্যান্সার, তো ওইগুলোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা চেষ্টা করবা খোঁজার। আমরা এখন এমসিকিউগুলো দেখার চেষ্টা করবো, যে অনুধাবন এমসিকিউ থাকলেও সেটা 4টার মধ্যে কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটাই তোমার খুঁজতে হবে, এবং পরীক্ষার মধ্যেও সেটা খুঁজতে হবে। তাইলেই মনে করো আমরা 30টার মধ্যে 30টা এমসিকিউ পাবো। তাহলে আমি আবারও বলছি, এমসিকিউ নিয়ে কোনো ভয়ের কিছু নাই। তুমি যেটা 10 থেকে 12টা প্রত্যেকটা বোর্ডেই 100% সহজ থাকবে, কমন পাবা, কিন্তু বাকি যেগুলা, যে 18টা কোশ্চেন, এটা নিয়ে সবাইকে কান্দাবে। আমরা নিজেরাও কাঁদছিলাম পরীক্ষা দিয়ে এসে, মনে করে যে একবার কেঁদে দিয়েছিলাম, হ্যাঁ কী কোশ্চেন করছে। কিন্তু পরীক্ষা দিয়ে মিলানোর পরে একটু শান্ত হয়েছি, যে যাক, যা চিন্তা করছি, যা ভাবছি, অনেকটা ঠিক আছিল। কারণ এগুলো কিন্তু মনে করো যে একটা ভয় থেকে যায়, যে কি হইতে পারে, হ্যাঁ, যে আমি যেটা দিচ্ছি এটা নাও হইতে পারে, আমি যেটা চিন্তা করছি ওইভাবে নাও হইতে পারে, প্রশ্নটা ওইভাবে নাও থাকতে পারে। তো এটা তুমি যতই মনে করো প্র্যাকটিস করবা, বিগত বছরের এমসিকিউগুলো দেখে যাবা, ততই তোমার জন্য সহজ হবে। তো চলো আমরা কয়েকটা এমসিকিউ একটু দেখার চেষ্টা করি। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমরা প্রত্যেকটা এমসিকিউ ইনশাআল্লাহ চেষ্টা করবো ধরে ধরে সমাধান করার জন্য। চলো আমরা যদি দেখি, প্রথম প্রশ্ন, একটি উজ্জ্বল জানালার কথা বলছি, এটা কই থেকে আসছে? এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে আসছে। তো তোমরা একটু কমেন্টে জানাবে যে এটা, এই যে উজ্জ্বল জানালা, উজ্জ্বল জানালা বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। এটা কিন্তু একটা তোমার অনুধাবনমূলক প্রশ্ন। অনেকে হয়তো পড়ছে, কবিতা লাইন পড়ছে, আমি উজ্জ্বল জানালার কথা বলছি, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি, কিন্তু যারা ভালোভাবে না পড়বে, কবিতার লাইনগুলো ভালোভাবে আত্মস্থ না করবে, তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পারবে না। তাহলে এর উত্তর কি হইতে পারে বলো তো? আচ্ছা, এটার উত্তর কি? স্বাধীনতার সূর্য, একজন বলতেছে ক, একজন বলতেছে ঘ। আচ্ছা, তাহলে জানালা, জানালা বলতে এখানে জানালা হচ্ছে মুক্ত হওয়ার একটা ইচ্ছা। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটার উত্তর হবে মুক্ত জীবনের প্রত্যাশা। তাহলে যে এই কবিতার লাইনগুলো ভালোভাবে ধরে ধরে না পড়বে, সে কিন্তু এই অনুধাবন প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না, কারণ এটা কিন্তু বেসিক
তুমি মনে করো যে হালকা পাতলা জানা গেলা, তাইলেই মনে করো তুমি পেরা যাবো, ব্যাপারটা এরকম না। এগুলো এই অনুধাবন প্রশ্নগুলো পড়তে হলে তোমার ওই গল্পের ওই লাইনগুলো ভালোভাবে অনুধাবন করে করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর কি? স্বাধীনতার সূর্য নয়, এটার উত্তর হচ্ছে মুক্ত জীবনের প্রত্যাশা। তারপর আমরা যদি দেখি মসজিদের মহব্বতনগরের গ্রামের প্রবেশটা কেমন ছিল, এটা খুবই সহজ, এটা সবাই পারবে। এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে নাটকীয়। যেগুলো জ্ঞানমূলক সেগুলো আমি অল্প অল্প কথায় বলবো, কিন্তু যেগুলো হচ্ছে তোমার একটু অনুধাবন সেগুলো তোমাদের একটু আলোচনা করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে তোমার কি? নাটকীয়। যে তোমার মসজিদ যখন গ্রামে প্রবেশ করে তার এটা কি ছিল? প্রবেশটা ছিল একটা নাটকীয়ভাবে, যে মোনাজাতের ভঙ্গিতে সে প্রবেশ করে। আচ্ছা, তারপর হচ্ছে ঘন ভরসা। তোমরা একটা প্রশ্ন দেখার সাথে সাথে চিন্তা করবা যে প্রশ্নটা কই থেকে আসছে, কোন গল্প থেকে আসছে, কোন কবিতা থেকে আসছে, এরকম টাইপের একটু চিন্তা করে তারপর মনে করো আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, লেখক পরিচিতির থেকে এমসিকিউ একটা, সর্বোচ্চ একটা বা দুইটা এরকম আসতে পারে। আচ্ছা, তাহলে তোমার কি? ঘন ভরসা। তাহলে সোনার তরী থেকে আসছে আমরা জানি। তাহলে ঘন ভরসা বলতে কি বুঝিয়েছে? যে ঘন ভরসা বলতে নর্মাল চিন্তা করলে কি, এটা তুমুল ভরসাকে বোঝানো হয়েছে, যে অনেক অনেক ভরসা, হ্যাঁ, বেশি ভরসা। তাহলে তিনের অ্যান্সার কি ভাই? তিনের অ্যান্সার হচ্ছে তোমার তুমুল ভরসা। আচ্ছা, বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা সবাই জানে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমরা যেটা জানবা যে কবিতাটা কত সালে, এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছে, এই টাইপের এমসিকিউ একটু দেখার চেষ্টা করবা। হ্যাঁ, যে অগ্নিবীণা 1920 না 22 সালে হয়তো প্রকাশ পেয়েছে, মনে নেই এখন, দেখে নিবা সালটা, প্রকাশিত সালটা। জ্ঞানমূলক এটাও। তারপর আমরা যদি দেখি, মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে এটা কিন্তু একটা অনুধাবন প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে অনেকে কিন্তু এরকম লাইন দেখে ভয় পেয়ে যাবে, হ্যাঁ এটা কি বলে, এটা কোনো গল্প বা কবিতায় পাই নাই। কিন্তু দেখো, মুষ্টিবদ্ধ বাহু, ঝলসানো বিপ্লব, তাহলে বিপ্লবের কথা, বাহুর কথা, প্রতিবাদের কথা, তাহলে এগুলা সুচেতনতা হবে না, প্রতিদানও হবে না, হইতে পারে 18 বছর বয়স, নাহলে বিদ্রোহী। অনেকে মনে করতে পারে দুইটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, দুইটাই হইতে পারে, কারণ 18 বছর বয়সে তোমার বিপ্লব বা প্রতিবাদের কথা বলা হয়েছে, কিন্তু মেইনলি চারটার এই দুইটার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বিদ্রোহী। তাহলে তোমার 5-এর অ্যান্সার কি হবে? ডি না, কিন্তু 5-এর অ্যান্সার হবে এ। তাহলে এরকম একটা প্রশ্ন কিন্তু বোর্ডে আসতে পারে, এবং অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে যে ভাইয়া কি হইতে পারে, হ্যাঁ কি হইতে পারে, কি হইতে পারে, আমি তো ভাই এটা দিয়ে আসছি, এটা তো এটা দিয়ে আসছি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করতে হবে যে তোমার এখানে বিপ্লবের কথা, হ্যাঁ, মুষ্টিবদ্ধ হাতের কথা, হ্যাঁ, কিন্তু এখানে যদি তরুণদের কথা বলতো তখন কিন্তু আবার কি হয়ে যেত? 18 বছর বয়স হইতে পারতো। তো এই অনুধাবন প্রশ্নগুলো তোমরা যত সলভ করবা ততই মনে করো পরীক্ষার হলে গেলে এগুলো নিয়ে তোমার কি লাগবে না? কোনো ভয় লাগবে না, ভীতি থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমার পর প্রাবন্ধে কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন? আমি নিজেই আমার কর্ণধার। আচ্ছা, কিভাবে স্যার? কোনটা কিভাবে? এর আগেরটা আমরা যদি দেখি, মুষ্টিবদ্ধ হাত, উদ্ধত বাহু, ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, বিপ্লব মানে জয় অনিবার্য, এবং এই বিদ্রোহ তাও এরকমই। হ্যাঁ, আচ্ছা, গল্প অনুপমের বয়স আসলে কত ছিল? অনেক বইতে 23 বছর, গুগলে 22 বছর। দেখো, যখন কথা শুরু হয়েছে 22 বছর, বিয়ের সময় তার বয়স কত ছিল? দেখো, এখানে কথা আছে, বলছে যে তোমার বিয়ের সময় বয়স ছিল তার 22, বিয়ের সময় কিন্তু 23 ছিল না। যে বলতেছে এখন আমার বয়স ছিল 23, হলো 23। হ্যাঁ, তো মানে তখন হচ্ছে তোমার কি বলে, ট্রেনে যখন যাচ্ছিল তখন বলছিল যে আমার বয়স 23, তাহলে বিয়ের সময় তার বয়স ছিল 22। এটা নিয়ে আমাদের বাংলা প্যানাসিয়া একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে দেখে নিও। আচ্ছা, যাক, তারপর আসো, তাহলে তোমার কি এটা কি হবে? এটা হচ্ছে তোমার কিভাবে নিজেকে নিজে কর্ণধার করবে? আত্মসত্ত্ব বা স্বাবলম্বন অর্জনের মাধ্যমে নিজের উপর নিজের আত্মবিশ্বাসের কারণে সে কি করতে পারবে? নিজেকে নিজের কর্ণধার মনে করতে পারবে। তার মানে এটাও কিন্তু একটা অনুধাবন প্রশ্ন। তুমি যদি ভালোভাবে বুঝো প্রবন্ধটা, তাহলেই কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবা। তারপর সব প্রতিদান কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল? তাহলে উল্লিখিত যে রজনী ছিল, সেই রজনী ছিল কেমন? ধীগল মানে দীর্ঘ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো তোমার দক্ষিণ দুয়ার গেছে খুলি, তাহলে এটাও কিন্তু একটা অনুধাবন প্রশ্ন। আমরা জানি এই লাইন পড়ছি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, ফুটেছে কি আমের মুকুল, গন্ধে গন্ধে তার হয়েছে কি অধীর আকুল। তো ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এই প্রত্যেকটা লাইন ভালোভাবে না বুঝে বুঝে পড়ি, আচ্ছা, লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে, 2-1টা প্রশ্ন আসে, বেশি না। তাহলে এটা একটা জানার একটা আগ্রহ, বা তোমার দেখো এখানে দক্ষিণা বাতাসের কথা বলে নাই, এখানে বসন্তের আগমনের কথা বলে নাই, কবির অভিমানও এখানে প্রকাশ পাচ্ছে না। এখানে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে কবির উদাসীনতা। কেন উদাসীনতা?
কারণ দেখো আটের সি কেন আটের, অনেকে বলতে পারে দক্ষিণ বাতাস না, বা বসন্তের আগমন না, এটা হচ্ছে তোমার কবির উদাসীনতা, যে কবি খেয়ালই করে নাই যে তোমার দক্ষিণা বাতাস, দক্ষিণ থেকে বাতাস আসছে, কবির খেয়ালই নাই, এই জন্য বলছে দক্ষিণ দুয়ার গেছে কি খুলি। তাহলে কবির উদাসীনতার কারণে এই উক্তিটা করা হয়েছে। আচ্ছা, এরপর আসো, মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, তো দেখো যে যাই হোক জামাই তো, তো আমাদের সমাজের রীতি, সমাজের রীতিনীতি যেটাকে আমরা বলি প্রথা, প্রথার কারণে, সামাজিক রীতিনীতির কারণে জামাইকে আমরা শ্রদ্ধা করি, হ্যাঁ মানে সম্মান করে আর কি, যে জামাই আইছে। তো এই জন্য এটা কুসংস্কার কিন্তু হবে না, জামাই প্রীতিও হবে না, জামাই ভীতিও হবে না, এটা হচ্ছে সমাজের একটা রীতি, যে যে হাজব্যান্ড বা যে জামাই তাকে আমরা একটু আপ্যায়ন করে আর কি, সেই হিসেবে বলছে যে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, সম্মান দেওয়ার ক্ষেত্রে বা তাকে প্রীতির জন্য না, প্রথানুগতভাবে এটা বলা হয়েছে। এটাও কিন্তু একটা অনুধাবন প্রশ্ন। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, কি হইতে পারে এটা বলো তো? তাহলে দেখো এরকম একটা লাইন দিয়ে বললো, আচ্ছা তিনজন পেয়াদা না চারজন, আচ্ছা পেয়াদা ছিল তিনজন কিন্তু আরেকজন ছিল যেটাকে তারা চিনতো না। আচ্ছা তাহলে এটা কি হইতে পারে 10-এর বলো তো? এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তাহলে এটা কি হইতে পারে? শ্রেষ্ঠ সময়। তাহলে এখানে একটা কি, এটা সময়কে বোঝাচ্ছে, কোন সময়, এবং সেই বয়স যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ মানে কি, যুদ্ধ মানে হচ্ছে জীবন দিতে পারে, তাহলে জীবন যেখানে দিতে পারে সেটার উত্তর কি হইতে পারে? সেটার উত্তর হচ্ছে এই বয়স জানে রক্তদানে পূর্ণ। অর্থাৎ এটার সাথে কোন জিনিসটা মিল যায়, এটা কিন্তু তুমি কখনোই বেসিক জিনিস জানলে চলবে না, প্রত্যেকটা কবিতার লাইন তুমি যদি ভালোভাবে আত্মস্থ করো, বুঝে বুঝে তুমি যদি চিন্তা করো, তাহলেই কিন্তু এই এমসিকিউগুলার উত্তর তুমি দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমার এই ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদী তার ঘর, তাহলে এটা একটা অনুধাবন প্রশ্ন। আর এবং এখানে যে আমাকে কষ্ট দেয় তা আমি উপকার করি, এবং উপকার মানে হচ্ছে পরোপকার, তাহলে এই কবিতা যেটি আসলে বেশিরভাগই প্রতিদানে পরোপকার, পরার্থপরতা, উদারতা, এই কথাগুলো আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে? তারপর আমরা যদি দেখি কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি, আমাদের চেতনার রং হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া, কারণ কবিতার মধ্যে হুবহু লাইনটা আছে যে 21-এর কৃষ্ণচূড়া আমাদেরই চেতনারই রং। হ্যাঁ, এরকম টাইপের তোমার থাকতে পারে। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিচ্ছে, বাহ খুবই ভালো। এরপর আসো, এরপর যদি আমরা দেখি আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, তাহলে এটা কি আমার পথ থেকে প্রশ্ন আসছে, আত্মাকে চিনলে মানে নিজেকে চিনলে, আত্মাকে চিনলে বা আত্মকে চিনলেই আত্মনির্ভরতা আসে, নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে। যদি তুমি নিজেকে চিনো, আর নিজেকে যদি আমরা না চিনতে পারি, তাহলে কখনোই নিজের উপর কোনো কনফিডেন্স আসবে না। তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে? স্বাবলম্বন হওয়াকে বুঝাইছে। তাহলে এটাও কিন্তু একটা অনুধাবন প্রশ্ন। তাহলে দেখছো এমসিকিউর মধ্যে কিন্তু অনুধাবন টাইপ প্রশ্নগুলাই কিন্তু পরীক্ষার মধ্যে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আসো, বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা জ্ঞানমূলক প্রশ্ন। এটা হচ্ছে কি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, যেটা আমরা জানি মোটামুটিভাবে, এটা নিয়ে আমি আর তেমন কিছু বলবো না, জ্ঞানমূলকগুলো আমি বলে যাবো, আর অনুধাবনগুলো একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপর আসো, আমার পথ দেখাবে, আমার পথ দেখাবে আমার সত্য। আচ্ছা, এখানে একটু লাইনগুলো মিসিং হয়েছে, এই আমার পথ দেখাবে আমার সত্য, এটা একটু এইখানে যাবে। হ্যাঁ, আমার পথ দেখাবে আমার সত্য বাক্যে ফুটে উঠেছে, এই বাক্যে আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে কি? এই বাক্যে ফুটে উঠেছে কি? আত্মদ্বন্দ্ব, দ্বন্দ্ব না, এটা দম্ভ। হ্যাঁ, আত্মদম্ভ, আত্ম অহংকার, আত্মচেতনা, আত্মপ্রত্যয়, কি হইতে পারে বলো তো? কোন একটা দম্ভ, এটা কি অহংকার, না এটা চেতনা, না প্রত্যয়? কি হইতে পারে বলো? এটা অনেকেই অনেক অ্যান্সার দিতে পারে, কি হইতে পারে এটা বলো? 15 নম্বর অ্যান্সার কি হতে পারে? আমার পথ দেখাবে আমার সত্য। তাহলে এখানে নিজের উপর নিজের একটা কনফিডেন্স আছে, নিজের উপর নিজের একটা স্বাবলম্বিতা আছে, যেটাকে আমরা বলে হচ্ছে, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, কি হতে পারে 15 অ্যান্সার? আচ্ছা, অনেকে ডি, গ কিছু বলছে। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে আসলে, হ্যাঁ অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, অনেকে এ দিতেছে, ডি দিতেছে। আচ্ছা, এটা কোনো দম্ভ না, এটা কোনো অহংকার না, অনেকে বলতে পারে হয় চেতনা নাহলে প্রত্যয়, এই দুটার মধ্যে অনেকের কনফিউশন থাকবে। কিন্তু আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট চিন্তা করি, আমার পথ দেখাবে আমার সত্য, তাহলে আমার সত্য কখন দেখাবে? যখন আমার মধ্যে আত্মপ্রত্যয় থাকবে, আমার মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে, সেটাই হচ্ছে আমার পথ দেখাবে। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে অনুধাবন প্রশ্নগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তারপর আসলে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? কৃষ্ণচূড়া হচ্ছে চেতনা,
একটু আগে আমরা পাইছি যে একুশের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনারই রং। তাহলে 15-এর অ্যান্সার কি হবে? 15-এর অ্যান্সার হবে হচ্ছে আত্মপ্রত্যয়। আত্মচেতনা কিন্তু হবে না, ঠিক আছে? চেতনা মানে চিন্তা ভাবনা, কিন্তু প্রত্যয় এটাও হইতে পারতো, বাট দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আত্মপ্রত্যয়। 4টার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট খোঁজার চেষ্টা করবা যে কোনটা সবচেয়ে বেশি এটার মধ্যে যায়। তারপর হচ্ছে আমরা যদি দেখি রেইনকোট গল্পে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে? শহীদ মিনারকে বোঝানো হয়েছে। আমাদের যে শহীদ মিনার এগুলোকে আনকনস্ট্রাকশন, আনঅথরাইজ কনস্ট্রাকশন। প্রত্যয় মানে তো কি লক্ষ্য, বা প্রত্যয় মানে হচ্ছে দৃঢ়তা, হ্যাঁ, ওই জিনিসটাকে আত্মদৃঢ়তা বা স্বাবলম্বিতা, ওই জিনিসটাকে এখানে আমরা দেখতে পাই। তারপর আসো উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। তাহলে দেখছো নাটক থেকে কিন্তু উক্তিগুলো আসে যে কে কোন উক্তিগুলা করছে। তাহলে নাটকের মধ্যে তোমরা উক্তিগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে এই উক্তি কে করছে? ক্লাইভ করছে যে উমিচাঁদ হচ্ছে এই যুগের সেরা বিশ্বাসঘাতক। কেন? কারণ উমিচাঁদ হচ্ছে কালকে ওটি টাইপের, এবং উমিচাঁদ হচ্ছে কি তোমার দুই দিকে দুই কথা লাগায়। সিরাজের কাছে অনেক কথা কইতো, আবার সিরাজের কথা মির্জাফরদের এসে আবার বলতো। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে 18 বছর বয়সী যে তাজা তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? অসহ্য যন্ত্রণা। কবিতার মধ্যে হুবহু আছে, জ্ঞানমূলক টাইপের প্রশ্ন যে কেমন যন্ত্রণা? অসহ্য যন্ত্রণা। কবিতার লাইন যারা ভালো পড়ে, অনেকে বলে ভাই কবিতাকে মুখস্থ করবো না, কবিতা আত্মস্থ করতে হবে। একটা লাইন দেখলে তুমি বলে দিতে পারবা যে এখানে কোনটা মিসিং আছে, হ্যাঁ, যে শূন্যস্থানে কি হইতে পারে, ওইভাবে তোমার পড়তে হবে। বা এর পরের লাইনটা কি, এর আগের লাইনটা কি, ওইভাবে তোমার একটু দেখার চেষ্টা করতে হবে। তাহলে কি যন্ত্রণা? অসহ্য যন্ত্রণা। আচ্ছা, এরপর আসো ধলামিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিলেন কে? ধলামিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছে কে? খালেক ব্যাপারী। আমরা যদি দেখি খালেক ব্যাপারীর দুই বউ, একটা হচ্ছে তোমার কি তানু বিবি, একটা হচ্ছে কি আমেনা বিবি। তো তানু বিবির ঘরে প্রতিবার সন্তান হয়, আমেনা বিবির ঘরে হয় না। তো আমেনা বিবি হচ্ছে কি করতে চেয়েছে? আওয়ালপুরের পীরের পানি খেতে চেয়েছে, পরা পানি আর কি। তো এই জন্য কি এই ধলামিয়া হচ্ছে তানু বিবির ভাই, তানু বিবির ভাই, এবং সে হচ্ছে বোকা কিসিমের লোক। তানু বিবির ভাই ধলামিয়া, এবং তাকে কি পাঠিয়েছিল? খালেক ব্যাপারী পাঠিয়েছিল। এটা নিয়ে অনেক কাহিনী আছে। আচ্ছা, পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা। এরপর আসো সুতো মানে কি? সুতো মানে হচ্ছে পুত্র। তার মানে দেখছো শব্দার্থ থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাদের কবিতা বা গল্পের মধ্যে যতগুলো তোমার কি আছে শব্দার্থ আছে, এগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, হ্যাঁ, টিকা সহ। আচ্ছা, এরপর আসো দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা? দিবারাত্রির কাব্য হচ্ছে একটা উপন্যাস, এবং এটা লেখছে কে? দিবারাত্রির কাব্য লেখছে হচ্ছে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়। তার মানে লেখক পরিচিতি থেকেও কিন্তু প্রশ্ন আসছে, দেখছো, বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তারপর আসো দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়, এটি কি সৃষ্টি করে? এটা হচ্ছে একটা বিভৎস দৃশ্য, একটা খারাপ দৃশ্য, খুবই খারাপ দৃশ্য। এটা তোমার কি করে? সৃষ্টি করে, যেটা আমাদের জন্য খুবই কষ্টের একটা দৃশ্য আর কি, যেটা তোমার মানব কল্যাণের মধ্যে হুবহু তোমরা পাবা। এবার আসো প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পায়? আমরা যদি দেখি প্রতিদান কবিতা আমরা জানি পরোপকার, কিন্তু পরোপকার এখানে কোনো অপশনে নাই। নির্লিপ্ততা মানে কি? চুপচাপ, হ্যাঁ, চুপচাপ। আচ্ছা, তানি ব্যবহার করেন। আচ্ছা, তারপর হচ্ছে উদাসীনতা তো না, বিমুখতাও না, তাহলে কি হবে? উদারতা, উদারতা, হ্যাঁ। আচ্ছা, তারপর আসো তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? তাহারই পরে মনে কবিতায় প্রকৃতির প্রতি মানব মনে বিরূপতা অবশ্যই পায় নাই, কারণ প্রকৃতির সাথে মানুষের একটা সম্পর্ক আমরা এখানে দেখতে পাই। প্রকৃতির সাথে কবি মনের ভাবান্তর, এটা হইতে পারে যেটা মানুষের ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট হয়েছে, বাট এখানে প্রকৃতি নিয়েও কথা বলছে, বসন্ত নিয়েও কথা বলছে। তাহলে আমাদের দুইও হইতে পারে, চারও হইতে পারে। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি যে মানুষের মন এবং প্রকৃতির সাথে যে একটা যোগ সাদৃশ্য, সেইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। 4টার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 4 নম্বর অপশনটা, যেটা আমরা পাঠ পরিচিতি, কবিতার পাঠ পরিচিতিতে গেলে আমরা এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবো। তাহলে কি হবে এটার উত্তর? তাহারই পরে মনে কবিতার বেশি প্রাধান্য, মানে কোন বিষয়টি প্রাধান্য পাইছে? মানুষের মন এবং প্রকৃতির দুইটার মধ্যে যোগ সাদৃশ্য। ঠিক আছে, তাহলে 25-এর অ্যান্সার কি হবে? ডি। এভাবে তোমরা চিন্তা করবা। মাসি পিসি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে? মাসি পিসি হচ্ছে পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। তারপর সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায়? খেয়াল করবে, এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। আমরা যদি দেখি এই যে নাটকের যে 12টা দৃশ্য, তোমরা যেটা করবা যে 12টা দৃশ্য
কোথায় কোন কোন দৃশ্যগুলো হয়েছে, বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল, বিশেষ করে লাস্ট দৃশ্য বা তার আগের দৃশ্য, যুদ্ধ যেখানে হয়েছিল সেটা কততম দৃশ্য, এই জিনিসগুলো একটু দেখবা। যেমন প্রথম দৃশ্য ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, দ্বিতীয় দৃশ্য ছিল ফোর্ট উইলিয়াম জাহাজ, তৃতীয় দৃশ্য ছিল ঘসিরি বেগমের বাড়ি, চতুর্থ দৃশ্য ছিল কি নবাবের দরবার, এরকম করে করে আগিয়েছে। হ্যাঁ, সময় পড়া দরকার নেই, কিন্তু স্থানগুলো পড়তে হবে যে কোন কয় নাম্বার দৃশ্যে, কোন অঙ্কের কয় নাম্বার দৃশ্যে কোথায় কোথায় হয়েছিল। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ভালো হবে। মাসি পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি বলো তো? 28 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হইতে পারে? 28-এর অ্যান্সার কি হইতে পারে? তাদের চিন্তা ভাবনা এক, তাদের বয়স অবস্থা এক, তাদের স্বভাব এক, তাদের চেহারা এক, কি হইতে পারে 28 বলো তো? আচ্ছা, অনেকে মুখস্থ করে ফেলেছে। আচ্ছা, 27-এ কি হইতে পারে? 28। আচ্ছা, দৃশ্যগুলো মুখস্থ করে ফেলছো নাটকের, না? খুব ভালো। তাহলে 28-এর অ্যান্সার কি হইতে পারে? আচ্ছা, সজল আহমেদ বলতেছে বি। আচ্ছা, অনেকে এই বি, লামিয়া বিনতে বলতেছে বি। আচ্ছা, তাহলে কি? তাহলে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কি বি। একও হইতে পারতো, তাদের চিন্তা ভাবনা এক, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের বয়স, কারণ তারা দুজনে এখন বয়স হয়ে গেছে, এবং তাদের অবস্থা যে তাদের এখন স্বামীও নাই, কেউ নাই, সন্তান নাই, হ্যাঁ, বিধবা বলা যায় আর কি, যে তাদের কেউ নাই, তারা এই জন্যই তাদের অবস্থা এক এবং তাদের বয়সও এক, এই জন্যই তাদের মধ্যে একটা ভাব বেশি থাকে। প্রফেসর আকবর সাজিদ সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা কেন করে? ভালো উর্দু বলতে পারে বলে তোমার তাকে বেশি তোয়াক্কা করে। হ্যাঁ, কারণ সে হচ্ছে আকবর সাজিদ হচ্ছে উর্দুর প্রফেসর, এই জন্য আমরা এটা বলতে পারি। আচ্ছা, রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে কিসের অনুভূত হয়? কিসের অনুভূত হয়? ওম। ওম, এই রেইনকোটে যে একটা ওম, সেটা এখনো নুরুল হুদার অনুভূত হয়। তারপর আমরা যদি দেখি ফেব্রুয়ারি 1970 কবিতায় কার চোখে আলোচিত ঢাকা, এটা জ্ঞানমূলক কোশ্চেন। এটা হচ্ছে কি সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, এরকম লাইনগুলো তোমরা জ্ঞানমূলকভাবে একটু দেখার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, কলমা জানোস না বেটা উক্তিটা কার? তাহলে যে উপন্যাসের মধ্যে এরকম একটা উক্তিতে বলবে কার উক্তি, তাহলে উপন্যাসটা যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু এই উক্তিগুলা তোমরা দিতে পারবা না। তাহলে উক্তিটা কার? উক্তিটা হচ্ছে খালেক ব্যাপারের উক্তি, কলমা জানোস না বেটা। আচ্ছা, তাহলে 32-এর কি হবে? সি নাম্বার। আচ্ছা, তারপর আসো, তারপর হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না? তাহলে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি করতে পারে না? গল্প শুনতে পারে না। তাহলে কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে কি করতে পারে না? খেলা করতে পারে না, সে তোমার মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। হ্যাঁ, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, ভালোবাসা দিলে মা মরে যায়, এরকম গুরুত্বপূর্ণ লাইন এখানে আছে। তোমার কবিতা মুখস্থ করা দরকার নাই, কবিতা তুমি বারবার পড়ো, বারবার পড়লে যেটা হবে যে তোমার কোনো একটা লাইনের মধ্যে যদি কিছু মিসিং থাকে তুমি খুব সহজেই কিন্তু সেটা ধরতে পারবা। আচ্ছা, তাই তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, কথাটি কার? তো অনেকে বলতে পারে ভাইয়া কথাটি কি মানব কল্যাণ যে লেখছে তার, কিন্তু না, এই কথাটা কে বলছে? এটা বলছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানব কল্যাণের মধ্যে তিনি এই উক্তিটা দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, তুমি খারাপ তাই বলে আমি কেন ভালো হব না, আমি ভালো হইতে হবে। আচ্ছা, 32 মজিদের না, তোমার 32-টা হচ্ছে খালেক ব্যাপারী, কিন্তু তোমার মুখে দাড়ি কই মিয়া, তোমার মুখে দাড়ি কই মিয়া, এটা ছিল মজিদের উক্তি। কিন্তু কলমা জানোস বেটা, এটা হচ্ছে খালেক ব্যাপারী উক্তি, কারণ খালেক ব্যাপারী একটু মুরব্বী ছিল তো, সেটা তুই তামেরি করে কথা বলতো আর কি। আচ্ছা, তারপর আসো, এটা দেখলাম 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, স্পর্ধায় নেয় মাথা তুলে দাঁড়ানোর ঝুঁকি। তাহলে এখানে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে তোমার আত্মনির্ভরতাকে বোঝানো হয়েছে। স্বাবলম্বিতাও হইতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা চিন্তা করি তাহলে আত্মনির্ভর হওয়ার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তারপর আসো, অপরিচিতা গল্পের সরস রসনার গুণ আছে কার? হরিশের। হরিশের সরস রসনার গুণ আছে, যেটা আমরা গল্পের মধ্যে হুবহু পাই। তারপর আমরা যদি দেখি মজিদ ক্রোধে কেমন করে। মজিদ, দেখো এই লাইনটা কই থেকে দেওয়া হয়েছে, কোন অংশ থেকে দেওয়া হয়েছে খেয়াল করো। জমিলা যখন নামাজরত অবস্থায় ঘুমিয়ে যায় না, যায় নামাজের উপর, হ্যাঁ, তখন হচ্ছে মজিদ তারে দেখা মনে করে যে মানে গোগো মানে গোগো শব্দ করে না, ব্যাপারটা হচ্ছে অনেক জোরে চিল্লাইতে চায় কিন্তু চিল্লাইতে পারে না, তখন যা তার মনে করো যে তুলার টান দেয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওইটাকে আমরা বলি হচ্ছে ক্রোধের আগের কারণে, মানে এরকম একটা শব্দ আর কি গো যেটা বলা হয়েছে আর কি উপন্যাসের মধ্যে। আচ্ছা, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। বিলাসী গল্পে মহত্ব বলতে কি বোঝাইছে? এটা আসলে এই গল্পের মধ্যে অধিকাংশ কথাগুলো হচ্ছে ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে, যে মহত্ব বলতে আসলে এখানে মহত্বকে বোঝানো হয় নাই, এখানে আসলে তোমার ব্যঙ্গার্থে বা খারাপ অর্থে বোঝানো হয়েছে।
ঠিক আছে, আবার নিন্দার্থে দিও না, ব্যঙ্গার্থে, মানে একটু পচায়া বলছে আর কি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। কবিতার মধ্যে কিন্তু অধিকাংশ এরকম থাকবে যে একটা লাইন দিয়ে বলবে এটা দ্বারা কি বোঝায়, তাহলে এটা কি বোঝায়, এটা হচ্ছে তোমার, আমরা যদি দেখি প্রেম এবং বিদ্রোহ দুটো জিনিস কি বোঝায়। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি প্রেম, এবং আরেক হাতে রণতুর্য, তাহলে কি বিদ্রোহ, প্রেম এবং বিদ্রোহের কথা এখানে আমরা দেখতে পাই। তারপর প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন, কার জন্য দীঘল রজনী জেগে থাকে, কবির ঘুম হরণ করেছে যে, অর্থাৎ যে কবির ঘুমটা হারাইছে কবি তার জন্য দীঘল রজনী জেগে থাকতে চায়। এই প্রতিদান কবিতা কিন্তু এটাই বলছে যে তোমার যে আমার ক্ষতি করবে আমি তার উপকার করব, হ্যাঁ, যে ফুল দিলে কাটা দিলে ফুল দিব, হ্যাঁ। আচ্ছা, ওটা নিন্দার্থে হবে না, হ্যাঁ, ওটা নিন্দার্থে হবে না, এটা ব্যঙ্গার্থে। এই কবিতার অধিকাংশ লাইনে কিন্তু ব্যঙ্গার্থে প্রয়োগ করা হয়েছে, মানে ব্যঙ্গভাবে বলা হয়েছে আর কি। আচ্ছা, এরপর আসো আমরা যদি দেখি তোমার কুহেলি শব্দের অর্থ কি। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, কুহেলি উত্তরি তলে বাঘের সন্ন্যাসী, উত্তরি মানে চাঁদর, তাহলে শব্দার্থগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ। তারপর এই দেশের বুকে কেন 18কে নেমে আসতে বলা হয়েছে, বলো তো এটা কি হতে পারে? 42 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হতে পারে? কি হতে পারে? এ বয়সে জটিলতা বোঝে না, এ বয়স দুর্নীতি করতে জানে না, এ বয়স কি শিক্ষার বয়স, এ বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন কল্যাণব্রতী, কি হতে পারে? আচ্ছা, অনেকে বলতেছে ক, গ, 42 কি ঘ, গ। আচ্ছা আচ্ছা, তাহলে কি হতে পারে? তাহলে আমরা যদি দেখি এটার উত্তর কি, এ দেশের বুকে 18 কেন নেমে আসতে বলছে, কারণ এই বয়স সাহসী দুর্বার গতিসম্পন্ন এবং কল্যাণব্রতী। এখন অনেকে বলতে পারে ভাই এ বয়স দুর্নীতি করেন, এটা তো ভালো দিক, ঠিক আছে, এটাও ভালো দিক, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে বয়স দুর্বার গতি সম্পন্ন। 18কেই কেন বলছে, কারণ 18 মধ্যে যে স্পিড এবং 18 সবসময় কল্যাণ ভালো কাজ করে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এই জন্যই এই কবিতার শেষে প্রত্যাশা করেছে যে এই 18 বছরের যে শক্তি এটা যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো 18 বছর বয়সের ধর্ম, মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এই মহান মন্ত্রের বাহন কি? মহান মন্ত্রের বাহন কি? স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অর্থত্যাগ, বিলাসিতা ত্যাগ, কি হবে? এই কবিতার মধ্যে আমরা যেটা দেখেছি, মহান মন্ত্রে উজ্জীবিত হয় নিজেকে শপথের কলাহলে নিজেকে ত্যাগ করার মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, ঠিক আছে। এভাবে তোমার চিন্তা করতে হবে। কি বিক্রি করে মাসে বেশি যোগীকে খাওয়াইছিল? যোগীকে খাওয়াইছিল হচ্ছে ছাগল বিক্রি করে। ছাগল বিক্রি করে কি করছে? যোগীকে ভালো মন্দ 10টা জিনিস খাওয়াইছিল। কমলবন শব্দটিকে ফেব্রুয়ারি 1970 কবিতায় কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা প্রতীকী অর্থে, কমলবন, পদ্মবন, হ্যাঁ, কমলবন প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা এটা টিকার মধ্যে বা পাঠ পরিচিতির মধ্যে পাবো, হ্যাঁ, হুবহু পাবো এই লাইনটা। তারপর হচ্ছে খাজানজি। খাজানজি মানে কি? খাজানজি মানে হচ্ছে কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে কি? কোষাধ্যক্ষ মানে হচ্ছে, আমরা যদি একটু সুন্দর করে বলি, হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্টস, হিসাব রক্ষক, ঠিক আছে। শিখর হিমাদ্রির, শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কি? শিখর, শিখর, হিমাদ্রি মানে হিমালয় পাহাড়, তাহলে হিমালয় শিখর, শিখর মানে চূড়া, তার মানে কি? হিমালয়ের শীর্ষ চূড়া, হিমালয়ের সবচেয়ে উঁচু জায়গা, সেটাই হচ্ছে হিমালয়ের শীর্ষ চূড়া। তারপর আমরা যদি দেখি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে বলতে হৃদয়ের সূর্যের কি ধারণ করাকে বোঝানো হয়েছে? তাহলে দেখো, সূর্য, হৃৎপিণ্ড, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস, তাহলে এই সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে এখানে কি? শক্তি ধারণ করাকে বোঝানো হয়েছে, যে সূর্যের যে শক্তি সেটাকে নিজের হৃৎপিণ্ডে, নিজের মনের ভিতর ধরে রাখার কথা এখানে বলা হয়েছে। এরকম কিন্তু এটা অনুধাবন প্রশ্ন। তারপর আসো, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? আহা, আচ্ছা, স্বনির্ভর এবং স্বাবলম্বন, স্বনির্ভর স্বাবলম্বন প্রায় একই, হ্যাঁ, কিন্তু আত্মনির্ভর এবং স্বাবলম্বন দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট আর কি, দুইটাই প্রায় সমার্থক, কিন্তু ওই কবিতার সাথে সেটা আত্মনির্ভর হয় আর কি, হ্যাঁ। আচ্ছা যাক, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, এটা বলতে কি? তাহের কাদেরের বাপের কথা বলছে খেলোয়াড় বলতে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা যদি দেখি, আমি শ্যামের হাতের বাঁশুরি, বিদ্রোহী কবিতায় এই পঙ্ক্তির কোন সত্তা প্রকাশ পেয়েছে? শ্যামের হাতের বাঁশুরি, এই বাঁশি মানেই হচ্ছে শান্তির কথা, বাঁশি মানে হচ্ছে কঠোর বা বিদ্রোহী হবে না, প্রেমিক হইতে পারে বা কোমল হইতে পারে, কিন্তু এখানে আসলে কোমল দিলে হবে না, এখানে প্রেমিক দিতে হবে, প্রেম। কারণ এখানে আমরা বিদ্রোহী দুইটা সত্তা দেখতে পাই, একটা হচ্ছে প্রেম সত্তা, একটা হচ্ছে তোমার কি? বিদ্রোহ সত্তা। তাহলে
কোমলও হইতে পারতো, কিন্তু দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যদি চিন্তা করি তাহলে হবে তোমার কি প্রেমিক সত্তা। ওকে, এভাবে তোমরা চিন্তা করবো। অনুধাবন প্রশ্নে বা এমসিকিউ প্রশ্নে এই ঝামেলাই মনে করো যে 26 তারিখ তোমরা হয়তো অনেকে পড়বা যে ভাই মনে হচ্ছে এটাও হইতে পারে এটাও হইতে পারে, এরকম একটা প্যাশনের মতো তোমরা পড়বা। তখন যেটা করবা আরেকটু ভালোভাবে চিন্তা করার চেষ্টা করবা যে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট কি হইতে পারে, এবং এটা মনে করো যে আরও যদি এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে এই সমস্যা তোমরা পড়বা না। কিন্তু মনে করো যদি এগুলো প্র্যাকটিস না করো তাহলেই কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা অনেকেই দেখবা যে কোমল দাগায় আসবে। ঠিক আছে, ওইভাবে চিন্তা করতে হবে। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21 কৃষ্ণচূড়াকে আমাকে কিসের রং এটা আগে একটু দেখছিলাম, এটা হচ্ছে চেতনা রঙের সাথে তুলনা করা হয়েছে। তারপর আমরা যদি দেখি অপরিচিত গল্পে মাতৃ আজ্ঞা মানে হচ্ছে দেশ সেবায় আত্মনিয়োগ। মাতৃ আজ্ঞা আবার মায়ের আদেশ না, কিন্তু মায়ের অনুরোধ না, যে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ। নারী শিক্ষার ব্রত অনেকে বলতে পারে, কিন্তু দেশ সেবার জন্য নিজেকে আত্মনিয়োগ, এখানে মা বলতে দেশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু চিন্তা করতে হবে। বিলাসী নামকরণের পেছনে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? কেন্দ্রীয় চরিত্র, কারণ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিল বিলাসী এবং হচ্ছে মৃত্যুঞ্জয়, কিন্তু গল্পের নাম তো আর মৃত্যুঞ্জয় দেওয়া যাবে না, হ্যাঁ, এই জন্য আর কি বিলাসী দিয়েছে আর কি একটু নামের জন্য। আচ্ছা, প্রেম উল্লেখ আছে কবিতায়, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে 18 বছর বয়স বাঁচে, কিসে বাঁচে বলো তো? 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। 18 বছর বয়স নিজেকে সপে শপথের কোলাহলে। 18 বছর বয়স, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স ওই যে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণায়। কিন্তু তোমার এটার উত্তর হবে কি? দুর্যোগের ঝড়ে। তাহলে কবিতা যদি আত্মস্থ করো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো দেখলেই তোমরা বলে দিতে পারবে যেটার উত্তর কি হতে পারে। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি? সৃষ্টি সম্ভারকে বোঝানো হয়েছে, সৃষ্টি কর্মকে বোঝানো হয়েছে। খেয়াল করবা সোনার তরী কবিতায় অনেকগুলা কথাই কিন্তু তোমার একটা কি আছে, প্রতীকী অর্থ আছে। যে তোমার সোনার ধান বলতে শিল্প সৃষ্টিকর্মকে বোঝানো হয়েছে, মাঝি বলতে এখানে কি কৃষক বলতে এখানে শিল্পস্রষ্টাকে বোঝানো হয়েছে বা কবিকে বোঝানো হয়েছে। তাহলে প্রতীকী অর্থগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে এই কবিতার মধ্যে। মাসি পিসি গল্পে আল্লাদির বাপ কি রোগে মারা যায়? কলেরা রোগে মারা যায়, বেসিক জিনিস। তারপর আমরা যদি দেখি অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার প্রবন্ধে এই বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে বাইরের গোলামি বলতে এখানে কি? গোলামি মানে পরাধীনতা, বাইরের গোলামি বলতে এখানে পরাধীনতাকে বোঝানো হয়েছে। তারপর আমরা যদি দেখি অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল? পিতার আদেশ, পিতা বলছে দেখা, লোকলজ্জা ছিল দেখা, ক্ষোভ দেখা না, আত্মমর্যাদার কারণে সে আর বিবাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক আছে, যে মেয়ের গায়ে থেকে গহনা খুলে নিয়ে গেছে, হ্যাঁ, কি একটা অপমান। তাহলে এর উত্তর কি হবে? আত্মমর্যাদা। তারপর হচ্ছে দেশের জন্য নিজেকে এই করছে, কিন্তু এই চারটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আত্মমর্যাদা। তারপর আমরা যদি দেখি ফেব্রুয়ারি 1970 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? নক্ষত্রের মতো ঝরে হচ্ছে অবিনাশী বর্ণমালা। সালামের হাতে নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা। তাহলে কবিতার লাইনগুলো তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে এগুলো কিন্তু খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবা। তারপর অসম মানব কল্যাণ প্রবন্ধে ওপরের হাত মানে হচ্ছে দাতা, যে দিবে সেটা হচ্ছে ওপরের হাত, আর নিচের হাত হচ্ছে যে নিবে, গ্রহীতা। আচ্ছা, এরপর আসো প্রতিদান কবিতায় বিষে ভরা বান এর পরিবর্তে কি দিতে চান? বিষে ভরা বানের পরিবর্তে দিতে চায় হচ্ছে বুকো ভরা গান। জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ বলতে মহাদেব, শিব বা মহাদেবকে বোঝানো হয়েছে। এই কবিতায় শিবের কথা অনেকবার আছে, একটু তোমরা দেখার চেষ্টা করবা যে শিবের কথা কয়বার বলছে, হ্যাঁ, এবং কয়বার তুলনা করা হয়েছে শিবের সাথে নিজেকে, এগুলো একটু দেখার চেষ্টা করবা। তারপর আসো আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, নবাব সিরাজের উক্তির এর কারণ কি? এর কারণ হচ্ছে তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেন নাই। খেয়াল করবা এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কে প্রথম দৃশ্যের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই যে তোমার যখন একজন ওই যে লবণ চাষি সে ইংরেজদের কাছে লবণ বিক্রি করে নাই দেখে তার হচ্ছে হাতে খেজুর কাটা ঢুকাই দিছিল, তার ঘর বাড়ি পুরাই দিছিল, এমনকি তার স্ত্রীকে মেরে ফেলা হয়েছিল অনেক নির্যাতন করে। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য, এবং এই বাংলার অবস্থা খারাপ, প্রজাদের অবস্থা খারাপ হওয়ার কারণে সবার উদ্দেশ্যে তিনি এই কথা বলছিল যে আজ আমার নালিশ আমার বিরুদ্ধে, এই যে মানুষের এত কষ্ট আমার জন্যই এত কষ্ট। ঠিক আছে, তারপর হচ্ছে কি করে? ইংরেজদের বিরুদ্ধে সে যুদ্ধের ঘোষণা করে। তারপর আমরা যদি দেখি বিদ্রোহী কবিতার মূল সুর প্রকাশিত হয়েছে কোন লাইনে? তারপর আমরা যদি দেখি সংসারে গরিব এক নতুন সমাজ, মনে হচ্ছে না। তারপর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালোবাসার কথা বলছে, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কিন্তু এই বিদ্রোহী মানেই হচ্ছে যুদ্ধ, বিদ্রোহী মানেই হচ্ছে সবকিছু। তাহলে কি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি? এটার উত্তর হচ্ছে এভাবে চিন্তা করতে হবে। এবার আসো তাহলে মোটামুটিভাবে আমরা অনেকগুলো এমসিকিউ দেখলাম, জ্ঞানমূলক অনুধাবন। এবার আসো আমরা কিছু বহুপদী দেখার চেষ্টা করব। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা, কারণ রেইনকোট গল্পে এগুলো
এগুলো মানে কি, যে ওই শহীদ মিনারগুলো, এখানে শহীদ মিনার কথা কিন্তু বলে নাই, কিন্তু তোমার চিন্তা করতে হবে শহীদ মিনার হচ্ছে কি করে। শহীদ মিনার হচ্ছে জাতীয়তাবোধ জাগিয়ে রাখে, শহীদ মিনার দেশপ্রেমকে উজ্জীবিত করে, শহীদ মিনার যুদ্ধ জয় প্রেরণা জাগায়। তার মানে এখানে তিনটাই কিন্তু ভালো কথা বলছে। মনে রাখবা বহুপদীর মধ্যে তোমরা যেটা চিন্তা করবা যে তিনটার মধ্যে কোনটা লজিক্যালি যায়, এবং হচ্ছে কোনটা একই রকম টাইপের কথা এবং কোনটা ইলজিক্যাল, তখনই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবা। তাহলে আমরা যদি দেখি তিনটাই কিন্তু ভালো কথা বলছে, দেশপ্রেমের কথা বলছে, দেশকে ভালোবাসার কথা বলছে, ভালো ভালো কথা বলছে। তার মানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1, 2, 3। এভাবে চিন্তা করতে হবে। তারপর আসো, ব্রিটিশ সিংহ ল্যাজ গুটিয়ে নিলেন এবার লজ্জার কথা। উমিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি, তাহলে এই যে ইংরেজরা এখানে পচাইছে, খেয়াল করো ইংরেজরা এখানে কি করছে? পচাইছে। তাহলে আমরা যদি দেখি সিংহের মতো শক্তি সাহস ইংরেজদের আছে, ইংরেজরা ভীরু, ইংরেজরা কাপুরুষ। তাহলে আমরা যদি দেখি তিনোটার মধ্যে তোমার এই 1 নম্বরটার মধ্যে ইংরেজদের ভালো প্রশংসা করছে, কিন্তু আমরা যদি দেখি বাকি 2 এবং 3-এ কিন্তু ইংরেজদের পচানো হয়েছে। তার মানে উদ্দীপকেও কিন্তু এখানে পচানোর কথা বলছে। তার মানে আমার এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে 2 এবং 3। তাহলে এটার উত্তর হচ্ছে 2, 3। ঠিক আছে? আচ্ছা, আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটি থেকে কি বোঝা যায়? এই যে তোমার যখন কি করছে, যখন শম্ভুনাথ সেন বলছে যে ও একটু কি করুক, ও একটু এখানে থাকুক, কিন্তু তোমার কি অনুপমের মা বলছে না, ও সবাই গিয়ে বসুক, কিন্তু শম্ভুনাথ বলছে না, ওর এখানেই থাকতে হবে। যাই হোক, তো আমি মাথা হেট করি চুপ করিয়া রহিলাম। তাহলে কেন? কারণ সে হচ্ছে কিছু বলতে পারে না, কারণ সে হচ্ছে কি মেরুদণ্ডহীন না, সে বিবেকবোধহীন, সে শুধু চা দেখে, হ্যাঁ, এবং হচ্ছে ব্যক্তিত্বহীন, তার মধ্যে তখন ব্যক্তিত্ব বোধও ছিল না। তার মানে এর উত্তর কি হতে পারে? এর উত্তর হচ্ছে 1 এবং 3। মেরুদণ্ড তো ছিল না, সে দাঁড়াইতে পারতো না, দাঁড়া থাকতে পারতো না। তাহলে এটার উত্তর কি? 1 এবং 3। এভাবে চিন্তা করতে হবে বহুপদী অ্যান্সার করার সময়। ঠিক আছে? 1, 2, 3 কিন্তু হবে না। আচ্ছা, প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যেই আছে। এই প্রবন্ধটা ভালো মতো পড়তে হবে। ভয় তাদের মধ্যেই আছে যারা শত্রুকে ভয় পায়, যারা ভেতরে ভয় আছে, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ। তাহলে আমরা যদি দেখি এখানে শত্রু নিয়ে কিছু বলে নাই, এখানে বলছে যার ভেতরে ভয় সেই মিথ্যাকে ভয় পায়। তারপর আমরা যদি দেখি যার আপন সত্যকে চিনতে ব্যর্থ, অর্থাৎ নিজের সত্যকে যে চিনতে পারে না, সেই তার মনে মিথ্যা, সেই কি করতে পারে? মিথ্যাকে ভয় পায়। তার মানে উত্তর কি? এর উত্তর হচ্ছে 2 এবং 3। তাহলে 2, 3 কোনটার মধ্যে আছে? 2, 3 এটার মধ্যে আছে। এভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো প্রতিদান কবিতার মূল উপজীব্য বিষয়। আমরা যদি দেখি প্রতিদান কবিতায় ক্ষমাশীলতার কথা বলছে, উদারতার কথা বলছে, পরার্থপরতার কথা বলছে, সব ভালো ভালো কথা বলছে যেগুলো কবিতার মধ্যে আছে। তাহলে এটার উত্তর কি হতে পারে? এটার উত্তর হবে হচ্ছে তোমার 1, 2, 3। তারপর আসলে লেখকের মধ্যে মানব কল্যাণ হতে পারে না, মানব কল্যাণ হতে পারে না, সম্পর্ক রহিত হইতে পারে না, বিচ্ছিন্ন হইতে পারে না, স্বয়ম্ভু মানে কি নিজের, স্বয়ম্ভু মানে হচ্ছে নিজেরটা নিজেই করলাম, এটাও মানব কল্যাণ হইতে পারে না। তাহলে পাঠ পরিচিতির মধ্যে হুবহু আছে, বা গল্পের মধ্যে প্রবন্ধের মধ্যে হুবহু আছে যে তোমার মানব কল্যাণ হতে পারে না, সম্পর্ক রহিত, কমা দিয়ে আছে বিচ্ছিন্ন, কমা দিয়ে আছে স্বয়ম্ভু। তাহলে তিনোটাই কিন্তু আছে। আবার তিনোটার মধ্যে কিন্তু 2 একটা মিসিংও থাকতে পারে, অন্য একটা অপশনে দিয়ে দিতে পারে। তাহলে এটা কিন্তু হুবহু গল্পটা, প্রবন্ধটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু এই জিনিসগুলো পারা যাবে। তারপর আসলে দেখি অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ না হওয়ার কারণ কি ছিল? পছন্দ করার কারণ কি ছিল? পছন্দ করার কারণ ছিল পণের টাকার প্রতি তার লোভ ছিল, কারণ তার অস্থিমজ্জার মধ্যে শুধু টাকা টাকা টাকা, এবং বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সে। তাই ওই যতটুকুই আছে ততটুকুই একবারে উপরে করে ঢেলে দিবে। সে সুন্দর না গুণবতী এটা নিয়ে মামার কোনো আকর্ষণ ছিল না, আকর্ষণ ছিল অনুপমের। হ্যাঁ, কিন্তু মামা যেটা চাইছে, মামা চাইছে হচ্ছে পণের টাকা, আর হচ্ছে আরেকটা চান্স হচ্ছে বাবা মায়ের একমাত্র সন্তান, তাই যা আছে সব কিছু একবার উপর করে ঢেলে দিব। তাহলে এর উত্তর কি হতে পারে? এর উত্তর হবে 1, 2। এভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এবার আসো উদ্দীপকটি পড়ি এবং হচ্ছে 72, 73 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেই। আচ্ছা, এখানে যদি দেখি ভুলিতে পারি না তারে, ভোলা যায় না বারে বারে, মনে পড়ে কেন জানি না। আমরা যদি দেখি উদ্দীপকে তাহারই পরে মনে, তারে মানে তাহারই পরে মনে কবিতার আলোকে কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে তাকেই মনে পড়ে, একবারে কবিতার লাস্টে দিয়েই আমরা যেটা দেখতে পাই, যেটার উত্তর কী হতে পারে? এর উত্তর হচ্ছে মাঘের সন্ন্যাসী। তাহলে দেখছো এই যে তোমার এই উদ্দীপক থেকে কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে, একবারে জ্ঞানমূলক টাইপের বা একটু চিন্তা চেতনা টাইপের, এবং হচ্ছে এর মধ্যে বহুপদীমূলকও থাকে উদ্দীপক টাইপের। যে তোমার তাহারই পরে মনে উভয় ক্ষেত্রে প্রকাশিত কি হয়েছে? স্মৃতিকাতরতা এবং হারানোর বেদনা, উদাসীনতা। কিন্তু আমরা যদি দেখি এখানে উদাসীনতার কিছু বলে নাই। আমরা যেটা কবিতার মধ্যে দেখছি যে সে উদাসীন ছিল, প্রকৃতিতে বসন্ত আসছে তার খেয়াল নাই, কবিতার মধ্যে দেখছি, কিন্তু উদ্দীপকের সাথে কিন্তু উদাসীনতার কথা এখানে আমরা পাই না। তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে 1 এবং 3।
তাহলে এই উদ্দীপক রিলেটেড কোশ্চেন আসলে একটু চিন্তা ভাবনা করে তোমার কিন্তু অ্যান্সার করতে হবে। তারপর আসো আরেকটা দেখি, গভীর হতে আরও গভীরে, শূন্যতার অতল থেকে আরও অতলে, নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে কেউ নেই, কোথাও কেউ নেই। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে চারদিকে কেউ নেই, অন্ধকার এবং অন্ধকার, শুধু আমি। তার মানে এখানে সোনার তরী কবিতার কোন ভাবে মিল আছে? সোনার তরী কবিতার নিঃসঙ্গতার মিল আছে, কোথাও কেউ নেই, তার মানে এখানে নিঃসঙ্গতার কথা বলছে, এভাবে চিন্তা করতে হবে। তারপর আমরা যদি দেখি সোনার তরী কবিতা উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পঙ্ক্তিতে, আমরা যদি দেখি যে তোমার কুলে একা বসে আছে নাহি ভরসা, নিঃসঙ্গতা একাকিত্বর কথা বলছে। শূন্য নদীর তীরে রহিনুপুরী, এখানেও একার কথা বলছে, নিঃসঙ্গতার কথা বলছে। কিন্তু পরপারে দেখি একা তরু ছায়া মসিমাখা, এটা কিন্তু নিঃসঙ্গতার কথা এখানে বুঝায় নাই। তার মানে এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার হতে পারে 1 এবং 2। এভাবে তোমাদের কি করতে হবে? এমসিকিউগুলা চিন্তা করে করে অ্যান্সার করতে হবে। আমি আবারও বলছি, তুমি যদি মনে করো যে বেসিক জিনিস আমি জানি, তাহলে 30টার মধ্যে 30টা এমসিকিউ পারবো, জীবনেও না। তোমার চিন্তা চেতনা বাড়াইতে হবে, তোমার বেসিক স্ট্রং করতে হবে, প্রত্যেকটা লাইন খুঁটায় খুঁটায় দেখতে হবে, তাহলেই কিন্তু তুমি এমসিকিউ ভালোভাবে করতে পারবা। তাহলে মোটামুটিভাবে আমাদের আজকের ক্লাসগুলো মোটামুটিভাবে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর তেমন কিছু নাই। আমরা যদি দেখি এমসিকিউর কথা যদি চিন্তা করি, আবারও বলছি এমসিকিউ 30টা থাকবে এবং 30টার মধ্যে 10 থেকে 12টা এমসিকিউ জ্ঞানমূলক থাকবে, আর হচ্ছে 4 থেকে 6টা অনুধাবন থাকবে, 4টার মতো বহুপদী থাকবে এবং 5 দুগুণে 10টা প্রয়োগমূলক মানে উদ্দীপক রিলেটেড কোশ্চেন থাকবে 10টা। ঠিক আছে? তাহলে ওইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, ভয়ের কিছু নাই। তোমরা অলরেডি এসএসসি দিয়েছো, জিএসসি হয়তো দাও নাই, এসএসসি দিয়েছো ফার্স্ট বোর্ড পরীক্ষা, পিএসসি দিছিলা। স্বনির্ভর এবং স্বাবলম্বন দুইটা একই, প্রায় একই। হ্যাঁ, স্বনির্ভর মানে আত্মনির্ভর, নিজের উপর নির্ভর করা, স্বাবলম্বনও মানে নিজের উপর অবলম্বন করা, এটা নিয়ে তেমন কিছু নাই। অনুপমের বয়স 22 না 23? আচ্ছা, বিয়ের সময় তার বয়স ছিল 22, কিন্তু মাকে নিয়ে যখন তীর্থে গেছে তখন তার বয়স হচ্ছে 23, আর এখন তার বয়স হচ্ছে 27। ওকে, কারণ দেখো যে বলছে যে তোমার এখন বয়স 23, মাকে নিয়ে যখন গেছে আর কি, তখনই বয়সের কথা বলছে। ওকে, মোটামুটিভাবে আমরা শেষ করলাম আশা করছি, এবং হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে আরও দেখা হবে। এবং হচ্ছে মাজাটিতে শক্তির মূল উৎস বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এটার অ্যান্সার কোনটা দিব? আচ্ছা, কি ছিল? অপশন থাকলে আমরা বলতে পারতাম, বুঝতে পারতাম। আচ্ছা, ওকে, বিয়ের বয়স হচ্ছে 22, আর হচ্ছে ওই মাকে নিয়ে যখন তীর্থে গেছিল তখন হচ্ছে 23, এবং তখনই উক্তিটা বলছে আর কি, হ্যাঁ, যে এখন আমার বয়স 23। আচ্ছা, ওকে, তো মোটামুটিভাবে আমরা আজকে যে ক্লাস মডিউল সাজিয়েছিলাম, আমি আবারও বলছি সৃজনশীল কিভাবে প্ল্যান করে অ্যান্সার করবা। কবিতায় কয়টি ঋতুর কথা বলছে? কয়টি ঋতু? ঋতু তো 2টা ঋতু, শীত এবং কি বসন্ত। বসন্ত কালের কথা বলছে, এবং ঋতুর কথা যদি আমরা দেখি বসন্ত এবং শীত ঋতু। আর যদি মাঘের মাসের কথা বলি, ফাগুন মাসের কথা বলছে, মাঘ মাসের কথা বলছে। ঠিক আছে, এগুলা তেমন একটা আসে না এখন। হ্যাঁ, আচ্ছা, বিশ্বাস শক্তির মূল উৎস, এটা হচ্ছে বিশ্বাস, অনুগত্য হবে না। হ্যাঁ, না সরি, বিশ্বাস না, অনুগত্য হইতে পারে, দুঃখিত। শক্তির মূল উৎস বলতে অনুগত্য, যে সবাই তার মাজারের প্রতি অনুগত্য অবস্থায় আসে। হ্যাঁ, তাও এটা কনফিউশন একটা অ্যান্সার। হ্যাঁ, যে দুইটাই হইতে পারে আমার মতে। বিশ্বাসও হইতে পারে যে মাজারের প্রতি তার সবার অগাধ বিশ্বাস, এবং মাজারের প্রতি তার সবার অনুগত্য, দুটোই হইতে পারে। আচ্ছা, শত বছর, যেহেতু 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে, তাহলে 2022-এ এটা 100 বর্ষ হয়েছে। আচ্ছা, যাক, আর তেমন সময় নষ্ট করবো না। এখন যতটুকু সময় আছে অতটুকু সময় তোমরা বাকি যতটুকু সিলেবাসে বাকি আছে তোমাদের, আজকে হচ্ছে 22 তারিখ, 23, 24, 25, 3 দিন সময় আছে। এই 3 দিন বাংলা ফার্স্ট পেপার যা কিছু আছে সব কিছু নিয়ে একবার যুদ্ধে নেমে যাও, ভালোভাবে পড়ো, এবং শুরুটা যার ভালো হবে ইনশাল্লাহ তার প্রত্যেকটা পরীক্ষাই ভালো হবে। তো সেই কামনা ব্যক্ত করে এবং নির্ভয়ভাবে তোমরা পরীক্ষা দাও, ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, সেই শুভকামনা ব্যক্ত করে আজ আমরা ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।